গুড ইভিনিং সকলকে। যেহেতু এটা ওই রাত এখনো হয় নাই গুড নাইট বলার মতো, তো আমরা ওই সবাই কি জয়েন করেছি? আসসালামু আলাইকুম ভাই। আমরা ভাই আর একটা মিনিট একটু ওয়েট করি সবার জন্য। আচ্ছা, পারফেক্ট। ওকে। আচ্ছা ভাই, সবাই জয়েন করতে করতে আমি একটু ইন্ট্রোডাক্টরি কথাবার্তা আর কি শেয়ার করতে চাচ্ছিলাম, যেহেতু আজকে ওরিয়েন্টেশন সেশন, যদি পারমিশন দেন আর কি, আমি একটু মানে 5-7 মিনিটের মধ্যে শেষ করে ফেলার চেষ্টা করবো। জি জি জি, প্লিজ প্লিজ। থ্যাংক ইউ ভাই। সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা একদম টাইমলি আজকের এই ওরিয়েন্টেশন সেশনে জয়েন করছেন, আর যারা এখনো জয়েন করতেছেন বা জয়েন করবেন সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা এক্সপেক্ট করতেছি আপনাদের এই আজকের যে জার্নিটা শুরু হয়েছে এটা খুব সুন্দর একটা জার্নি হবে। আপনার যেই মোটিভেশন, যে ইচ্ছা নিয়ে এই ল্যাবে জয়েন করছেন, ওই ইচ্ছাটা আশা করি আপনারা সবাই ফুলফিল করে এই ল্যাব থেকে বের হতে পারবেন। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেই কথাগুলা, মানে কিছু ইম্পর্টেন্ট কথা আছে যেটা আসলে ওরিয়েন্টেশন সেশনে শেয়ার করা দরকার বলে আসলে আমি ভাইকে একটু ইন্টারাপ্ট করতেছি, প্লাস আপনাদের সেশনটা তো ইন্টারাপ্ট করতেছি। তো ওই কথাগুলা যদি আজকে, কারণ দেখা গেছে ওরিয়েন্টেশন সেশনে আমরা যে পরিমাণ কি পাই, অ্যাটেন্ডেন্স পাই, আস্তে আস্তে অ্যাটেন্ডেন্স গুলো একটু কমতে থাকে। তো সেজন্য মানে আজকে আমি একটু বলে ফেলতেছি আর কি। আচ্ছা, আর আজকের এই সেশনটাতে আমাদের দেখা গেছে যারা অলরেডি ল্যাবে রেজিস্ট্রেশন করে জয়েন হয়েছেন ওনারা ছাড়াও অনেকে আমাদের সাথে পেজে কথা বলছেন যে ওরিয়েন্টেশন সেশনটা আপনি করতে চাচ্ছেন, এই ল্যাবের রোডম্যাপটা কেমন হবে, ফিল্ড অফ ইন্টারেস্ট গুলা কি কি আপনি একটু ডিটেলসে জানতে চাচ্ছেন, প্লাস আপনার পার্সোনাল কিছু কোয়েরি আছে সুপারভাইজারের সাথে, ওইগুলো একটু শেয়ার করে আপনি ক্লিয়ার হয়ে ল্যাবে জয়েন করতে চাচ্ছেন। তো ওই জায়গা থেকে আমরা আপনাদেরকে, যারা এই ইচ্ছাটা প্রকাশ করছিলেন, আপনাদেরকে আমরা ক্লাসের লিংক মেল করছিলাম, হয়তোবা অনেক স্টুডেন্ট আছেন যারা ওইভাবেই জয়েন করছেন ওইখান থেকে। তো অবশ্যই আপনারা আপনাদের ভিতরে জমে থাকা সকল ধরনের প্রশ্ন আজকে করে ফেলবেন সুপারভাইজারের কাছে। চেষ্টা করবেন আপনি যেন পুঙ্খানুপুঙ্খভাবে প্রতিটা প্রশ্নের উত্তর পান। আর যারা অলরেডি ল্যাবে জয়েন করে ফেলছেন আপনারাও চেষ্টা করবেন আজকে ওরিয়েন্টেশন সেশনে আপনার মানে এই ল্যাব সংক্রান্ত যত ধরনের যদি কোনো ডাউট থাকে তো ওইগুলো একটু ক্লিয়ার করে ফেলার জন্য। আচ্ছা, তো এখন আমি মেইনলি কয়েকটা পয়েন্ট শেয়ার করব আপনাদের সাথে, মানে ল্যাব চলাকালীন সময়ে যে যে ধরনের প্রবলেম গুলো আমরা ফেস করি ওইগুলা নিয়ে আর কি। তো দেখা গেছে, আচ্ছা সরি, আচ্ছা আমাদের এই ল্যাবগুলোতে যারা জয়েন করেন আমরা একটা মেজর প্রবলেম ফেস করি, সেটা হচ্ছে যে 1-2 মাস পরে আপনারা অনেকেই মোটিভেশনটা হারাই ফেলেন, বা অনেকে কিউরিসিটি থেকে জয়েন করেন যে দেখি ল্যাবটাতে কেমন চলে। যেহেতু ফিটা একটু কম আছে, 1,000 টাকা আসলে আন্ডারগ্রেড লেভেলের স্টুডেন্ট বা আহ, এর চেয়ে যারা এখনো গ্রাজুয়েশন কমপ্লিট করে ফেলছেন ওনাদের কাছে আহামরি বেশি না, তো ওই ফ্যান্টাসি থেকে অনেকে জয়েন করেন। বাট 1-2 মাস কন্টিনিউ করার পর আপনাদেরকে যখন দেখা যায় কোনো একটা গ্রুপে অ্যালাইন করে দেওয়া হয়, টপিক সিলেক্ট করে দেওয়া হয়, পরবর্তীতে আপনি মোটিভেশন হারাই ফেলেন বা ওই ইচ্ছাটা আর থাকে না, আপনি মানে কোনো একটা ইস্যু শো করে ল্যাবটা আর কন্টিনিউ করতে চান না। তো দেখা যায় এখন ওই রকম যদি কারো মেন্টালিটি থাকে, যারা এখনো জয়েন করেন নাই, কাইন্ডলি আপনারা জয়েন করবেন না। কারণ দেখা যায় এই কারণে আপনার এই ফ্যান্টাসির কারণে অনেকের কিন্তু ক্ষতি হয়ে যায়। কেমন ক্ষতি হয় দেখা গেলো, আপনার একটা 3-4 জনের গ্রুপে আপনাকে সুপারভাইজার জয়েন করাই দিল, এখন আপনি 1-2 মাস ছিলেন, ওই ল্যাব গ্রুপটা খুব ভালো কাজ করতেছে, এখন আপনি হঠাৎ করে চলে যাওয়ার কারণে আপনার উপর যেই কাজগুলা টাস্ক গুলা ছিল ওইটা যখন প্রপার টাইমে স্টুডেন্টরা পাচ্ছে না বা সুপারভাইজার পাচ্ছে না, ওই গ্রুপটাই কিন্তু মানে ফুললি মানে ডেস্ট্রয় হয়ে যায়। অনেক সময় আমরা এরকমও দেখছি, ওই গ্রুপকে পরে 2 মাস পরে আবার নতুন করে কাজ শুরু করা লাগে।
তো ওই জায়গা থেকে আমি রিকোয়েস্ট করব যাদের আসলে এইরকম মানে ইচ্ছা আছে যে আমি ফুল শিওর না আমি ল্যাবগুলো কন্টিনিউ করব কিনা, আপনি কাইন্ডলি সেক্ষেত্রে আপনাদের জন্য রিফান্ড অপশনও আছে, আপনারা চাইলে ব্যাক চলে যেতে পারেন। আর কাইন্ডলি আমরা চাই না আসলে একজনের জন্য পুরো একটা গ্রুপ হ্যাম্পার হোক। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কাইন্ডলি একটু ডেডিকেশন শো করবেন আর কি। আমাদের ল্যাবগুলোর যারা সুপারভাইজার ওনারা ওনাদের এন্ড থেকে সর্বোচ্চ ডেডিকেশন শো করে, বাট আমরা ডিসঅ্যাপয়েন্ট হই ওই জায়গাতে যে আমরা স্টুডেন্টদের সাইড থেকে ওই লেভেলের ডেডিকেশনটা পাই না। ও তারা ওইভাবে সুপারভাইজারের সাথে কোঅপারেট করে না, ওনারা বিভিন্ন কারণে মোটিভেশন হারাই ফেলে। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই যে আমরা একটা টাইম ফ্রেম দিই যে 6 মাসের মধ্যে আপনার পেপার ড্রাফট রেডি হওয়ার যে ব্যাপারটা, এটা কিন্তু আলটিমেটলি ডিপেন্ড করতেছে আপনার উপরই। আপনি যদি প্রপার ডেডিকেশন শো করেন সেক্ষেত্রে কিন্তু আপনার 6 মাসও লাগবে না। আবার আপনি যদি দেখা গেল ল্যাবে জাস্ট জয়েন হয়ে আছেন, কাজ করলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি 1 বছরও কাজটা কমপ্লিট করতে পারবেন না। তো এই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা সুপারভাইজারকে সর্বোচ্চ লেভেলের সাপোর্ট করবেন, দেখবেন যে খুব দ্রুততম সময়ে আপনারা পাবলিকেশনে পৌঁছে যেতে পারবেন। আর সবচেয়ে বড় যে জিনিস সেটা হচ্ছে আপনার রিসার্চটা আলটিমেটলি শিখতে পারবেন। তো এখানে আমাদের এই ল্যাবগুলোতে বিভিন্ন লেভেলের স্টুডেন্ট জয়েন করে, লাইক কেউ কিছুই জানে না, আবার কেউ মোটামুটি ভালোই জানে, আবার কেউ আরো বেশি জানে, 1 2 3টা পেপারের পাবলিকেশনের এক্সপিরিয়েন্সও আছে। তো আপনি কোন লেভেলের স্টুডেন্ট এটা অবশ্যই সুপারভাইজারের সাথে ওরিয়েন্টেশন ক্লাসে শেয়ার করে ফেলবেন, যে অ্যাকচুয়ালি আপনি এই ল্যাব থেকে কি কি ধরনের সাপোর্ট এক্সপেক্ট করেন। এখন কি কি ধরনের সাপোর্ট এক্সপেক্ট করতে গিয়ে অনেক সময় দেখা যায় আমরা এমন স্টুডেন্টও পাইছি ওনারা এক্সপেক্ট করে, যেহেতু ওনারা মান্থলি একটা ফি এখানে পে করতেছে, তো ওনাদের ওইরকম এক্সপেকটেশন থাকে যে আমি জাস্ট ল্যাবে কানেক্ট হয়ে থাকবো, সুপারভাইজার সব কাজ করবে, উনি সিমুলেশন করবে, উনি ডাটা কালেক্ট করবে, উনি পেপার রাইটিং এর কাজ করবে, ফাইনালি যখন অথরশিপ দেওয়ার টাইম আসবে তখন উনি আমাকে ফার্স্ট অথর হিসেবে দিয়ে দিবে। বাট আলটিমেটলি আমাদের কিন্তু এরকম কোনো ইন্টেনশনও নাই, আমরা আসলে এই জিনিসটা চাইও না। আমরা আমাদের এই রিসার্চ বাডির যদি একটু ব্যাকগ্রাউন্ড আপনাদের সাথে শেয়ার করি, আমরা এই রিসার্চ বাডি প্ল্যাটফর্মটা বিল্ডই করছি যেন বাংলাদেশে আমরা একটা রিসার্চ কালচার ক্রিয়েট করতে পারি, যেখানে একটা স্টুডেন্ট যদি সে রিসার্চ নাও জানে সে এখানে আমাদের ল্যাবগুলোতে জয়েন হবে, রিসার্চ শিখবে, দেন হচ্ছে উনি পাবলিকেশনের দিকে যাবে। তো আমরা যারা রিসার্চের জার্নিটা আসলে শুরু করি তারা মেনলি 2টা প্রবলেম সবচেয়ে বেশি ফেস করি। প্রথম, ধরেন আপনি এখন রিসার্চ শুরু করেন নাই, আপনি যখন শুরু করতে যাবেন এই 2টা প্রবলেম সবচেয়ে বেশি ফেস করবেন। একটা হচ্ছে আপনি কি নিয়ে রিসার্চ করবেন, আর একটা হচ্ছে আপনি কার সাথে রিসার্চ করবেন। মানে এই প্রবলেমটাই আসলে আমরা ইনিশিয়ালি সবচেয়ে বেশি ফেস করি। তো ওই জায়গা থেকে আমাদের মনে হলো যে এরকম একটা প্ল্যাটফর্ম দরকার বাংলাদেশে, যেখানে স্টুডেন্টরা রিসার্চ শিখবে, শিখে পাবলিকেশনের দিকে যাবে। তো ওই জায়গা থেকে আমরা কাজ শুরু করি 2025 সালের মার্চ মাসের 15 তারিখ থেকে আমরা অফিসিয়ালি লঞ্চ করি আমাদের এই রিসার্চ বাডি। দেন আলহামদুলিল্লাহ 1 বছর 4 মাস হয়েছে। আমরাও আশা করি আমরা সামনে অনেক দূর আগাই যাব। আর আপনারা হয়তো বা শুনছেন, না হয় শুনে খুশি হবেন যে রিসার্চ বাডি বর্তমানে ক্রসরেফের মেম্বারশিপ পাইছে, যেটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড। আপনারা জানেন যে যত ধরনের পাবলিশার আছে যারা ডিওয়াই নাম্বার প্রোভাইড করে সবাই হচ্ছে ক্রসরেফের মেম্বারশিপ মানে মেম্বার হয়। তো ওই জায়গা থেকে আমরাও ইনশাল্লাহ সামনে পাবলিশার হিসেবে কাজ শুরু করব। আচ্ছা, এখন আমরা যেই প্রবলেমটা ল্যাব চলাকালীন সময় যেই প্রবলেমগুলো আমরা ফেস করি, দেখা যায় 1 2 মাস পর কিছু স্টুডেন্ট চলে যায়, এদের মেজর যে প্রবলেমটা আমাদের স্ট্যাটিস্টিক্স যেটা বলে, আমাদের ডাটা যেটা বলে যে স্টুডেন্টরা 1 2 মাস পর চলে যাওয়ার মেইন রিজন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট প্রবলেম। এখন আমি আপনাদেরকে বলি যে আমাদের যারা সুপারভাইজার ওনারা পিএইচডি করতেছে, জব করতেছে, ওনাদের ফ্যামিলি আছে, প্লাস একাডেমিক লাইফ আছে, এরপর আবার আপনাদেরকে সুপারভিশন করতেছে এরকম 30 40 জন স্টুডেন্টকে। এখন উনি যদি এইভাবে টাইমটা ম্যানেজ করতে পারে, আমি অ্যাজ এ লার্নার, আমি শিখতে আসছি, আমি জানতে আসছি, আমি যদি টাইমটা ওইভাবে ম্যানেজ না করতে পারি, আপনার কি মনে হয় না এটা আমার নিজের ব্যর্থতা? তো আমি এক্সপেক্ট করব টাইম ম্যানেজমেন্ট প্রবলেম এটা আমাদের জীবনে থাকবেই। চেষ্টা করবেন কোনো না কোনো ভাবে টাইম মানে এই রিসার্চের জন্য, যেহেতু এটা আমাদের একাডেমিকের বাইরে একটা কাজ, পরীক্ষা দিয়ে লাগতেছে না, কিছু করা লাগতেছে না, তো ওই জায়গা থেকে আপনাকে এক্সট্রা করেই টাইমটা বের করে আনা লাগবে যে কোনো মূল্যে।
তো আপনি এখন আপনার একাডেমিক লেখাপড়ার পাশাপাশি টাইম ম্যানেজ করতে গিয়ে যদি প্রবলেম ফেস করেন, সেক্ষেত্রে আপনি সুপারভাইজারের সাথে শেয়ার করতে পারেন যে ভাই আপনি আপনার আন্ডারগ্রেড লাইফে কিভাবে টাইমটা বের করে আনছিলেন, কিভাবে আপনি দেন টাইম ম্যানেজ করে রিসার্চে টাইমটা ইউজ করছিলেন, কাইন্ডলি আমার সাথে আপনার জার্নিটা একটু শেয়ার করেন। তখন দেখবেন যে আপনিও কিন্তু মানে এইভাবে টাইম ম্যানেজ করাটা শিখে গেছেন। প্লাস আরেকটা প্রবলেম আমরা ফেস করি, মানে স্টুডেন্টরা চলে যাওয়ার যে রিজন গুলা ওনারা আমাদের সাথে শেয়ার করে, ভাই টার্ম ফাইনাল শুরু হয়ে গেছে, এখন আমি 1-1.5 মাসের জন্য অফ রাখতে চাচ্ছিলাম। এখন 1-1.5 মাসের জন্য অফ রাখতে গিয়ে দেখা যায় ম্যাক্সিমাম স্টুডেন্টের ক্ষেত্রে কি হয়, ওনার আর ওই ল্যাবটা পরবর্তীতে কন্টিনিউ করা হয় না। হ্যাঁ, আপনার টার্ম ফাইনাল টাইমে অবশ্যই আপনার একাডেমিক লেখাপড়া প্রায়োরিটি দিবেন, কিন্তু যেদিন পরীক্ষা দিয়ে আসতেছেন ওই দিন তো আর আমরা কেউ আমার মনে হয় না যে একাডেমিক লেখাপড়া গুলা করি। তো ওই দিন চাইলে আপনি 2 ঘন্টা সময় বেশি দেন। আপনি যদি টার্ম ফাইনাল সময় ছাড়া অন্য সময় উইকলি 7 ঘন্টা দিতেন, আপনি এই টার্ম ফাইনাল চলাকালীন উইকলি 3 ঘন্টা দেন, সমস্যা তো নাই। হয়তো বা একটু স্লো আগাবেন ওই একটা মাস, কিন্তু দেখেন আপনার রিসার্চ ওয়ার্কটা কিন্তু আটকে নাই, এটা কিন্তু কন্টিনিউ চলতেছে। তো বাট এখন প্রবলেমটা কোথায় হয়, দেখা গেছে আপনি যখন একবার অফ রাখলেন, 1-1.5 মাস পর ধরে নিলাম আপনি আবার শুরু করলেন, কিন্তু আপনি অনেক কিছুই ভুলে যাবেন। তো আপনাকে আবার সবগুলা মানে রিভিউ করে যখন আপনি আবার শুরু করবেন, দেখবেন যে যেই কাজটা আপনি 5 মাসে শেষ করতে পারতেন, ওই কাজটা এখন আপনার 8 মাস সময় লাগতেছে। এটার একটা প্র্যাকটিক্যাল মানে উদাহরণ আমি আপনাদেরকে দেই। আমাদের একটা ল্যাবে আপনার 4টা Q1 পেপার ওনারা মানে পাবলিশ হয় না এখনো, 4টা Q1 নিয়ে কাজ করছিল, যার মধ্যে একটা অলরেডি পাবলিশড, 2টা সাবমিট, আর একটা মাত্র পেপার ড্রাফট রেডি হয়েছে। তো ওই জায়গা থেকে আপনার চিন্তা করেন, ওরা একই লেভেল একই সাথে কাজ শুরু করছিল, কিন্তু একটা গ্রুপ অলরেডি পেপার পাবলিশ করে ফেলছে, 2টা গ্রুপ সাবমিট করছে, আর একটা গ্রুপ এখনো পেপার ড্রাফট মাত্র রেডি করছে। তো ওই জায়গা থেকে আপনাদের কি মনে হয় না ওইখানে ডেডিকেশনের একটা ব্যাপার ছিল? তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে কাইন্ডলি আপনারা যারা অলরেডি ল্যাবে জয়েন আছেন, প্লাস যারা আজকের এই সেশনের পর ল্যাবে জয়েন হবেন, আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনার একদম ফার্স্ট টু লাস্ট চেষ্টা করুন। আমি আপনাদেরকে এনশিওর করতেছি এই 5-6 মাস যদি মিনিমাম 5-6 মাস যদি আপনার লেগে থাকেন, ইনশাল্লাহ এখান থেকে আপনার বেস্ট আউটপুট নিয়ে বের হবেন। আরেকটা ইস্যু আমি বলে শেষ করে ফেলতেছি, সেটা হচ্ছে যেহেতু আমরা সবাই এখানে অনলাইনে সেশন গুলাতে পার্টিসিপেট করি, তো দেখা যায় যে আমরা অনেক সময় কোঅপারেট করি না সুপারভাইজারের সাথে। এখন সুপারভাইজার বলতেছে সেশন নিচ্ছেন যখন যে আপনারা বুঝছেন কিনা, বাট আপনাদের এন্ড থেকে ওই রকম রেসপন্সটা পাওয়া যায় না। এখন দেখেন আপনারা এখানে একটা পেমেন্ট দিয়ে জয়েন হয়েছেন, এখন আপনারা যদি ওই পেমেন্টের সর্বোচ্চ ইউটিলাইজ না করতে পারেন তাহলে কিভাবে হইলো? আমরা তো চাই আমাদের সুপারভাইজাররা রেডি আছেন যে আপনাকে সর্বোচ্চটা দেওয়ার জন্য। এখন ওই জায়গা থেকে তো আপনাকে সর্বোচ্চটা নেয়ার জন্য প্রস্তুত থাকা লাগবে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, চেষ্টা করবেন যে আপনি যেন এই ল্যাব থেকে আপনার সর্বোচ্চটা নিতে পারেন। আর প্লাস হচ্ছে আমরা আমাদের সাইড থেকে বলে থাকি যে উইকলি একটা সেশন, মান্থলি 4টা সেশন প্রোভাইড করা হয়। তবে এই জিনিসটা ডিপেন্ড করতেছে স্টুডেন্ট প্লাস সুপারভাইজারের উপর। কোনো কোনো উইকে এমনও হতে পারে একাধিক সেশন নেওয়ার প্রয়োজন হতে পারে, আবার কোনো কোনো উইকে যে সেশন পজও রাখা লাগতে পারে। বাট আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা অল টাইম সুপারভাইজারের সাথে কানেক্ট থাকবেন, ওনার টাচে থাকবেন। ধরেন আজকে হচ্ছে রবিবার, কোন একটা টাস্ক, এটা জাস্ট সাপোজ চিন্তা করুন কোন একটা টাস্ক সুপারভাইজার আপনাকে অ্যাসাইন করে দিল, এখন আপনার বৃহস্পতিবারের মধ্যেই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে, এখন আপনি কি আবার নেক্সট সানডে পর্যন্ত ওয়েট করবেন যে আমি এর আগে সুপারভাইজারকে বলবো না, একদম যেদিন উইকলি সেশন আছে ওই দিনই সুপারভাইজারের সাথে শেয়ার করব? অবশ্যই না। আপনার যখন টাস্ক কমপ্লিট হয়ে যাবে আপনি তখনই ওইটা সাবমিট করে সুপারভাইজারকে বলবেন যে ভাই আমার তো টাস্ক যেটা দিয়েছিলেন ওটা কমপ্লিট হয়ে গেছে, আমার পরবর্তী করণীয়টা কি হবে? তখন দেখবেন যে আপনাদের রিসার্চ ওয়ার্ক অনেক ফাস্টার হয়ে গেছে। তো ওই জায়গা থেকে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারা আপনাদের জায়গা থেকে এই কয়েকটা মাস একটু চেষ্টা করেন সর্বোচ্চ লেভেলের ডেডিকেশন শো করার, দেন ইনশাল্লাহ আমরাও আমাদের জায়গা থেকে আপনাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আর ল্যাব সংক্রান্ত যে কোনো ধরনের প্রবলেম আপনার সুপারভাইজারের সাথে মেসেজ করতে পারবেন, ওনাকে জানাতে পারবেন। তো এখানে অবশ্যই আমাদেরকে একটু পেশেন্স রাখা লাগবে, যেটা হচ্ছে ধরেন আপনি আজকে সুপারভাইজারকে একটা মেসেজ দিলেন,
এখন 1-2 ঘন্টা পর আবার অনেক স্টুডেন্ট এরকম আছে যে 1 ঘন্টা পরে এসে আমাদেরকে সাপোর্ট গ্রুপে মেসেজ দিচ্ছে যে সুপারভাইজার তো অ্যাপে রিপ্লাই দিচ্ছে না। এখন ওনারও তো একটা ফ্যামিলি লাইফ আছে, পার্সোনাল লাইফ আছে, প্রফেশনাল লাইফ আছে, একাডেমিক লাইফ আছে, উনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকতেই পারে। তবে আমাদেরকে অবশ্যই একটা দিন মিনিমাম ওনাকে সময় দেওয়া উচিত। ধরেন আপনি আজকে মেসেজ দিচ্ছেন, আজকে সারাদিনই কোনো রিপ্লাই পান নাই, কালকে আরেকবার একটা নক দিয়ে জিজ্ঞাসা করলেন যে ভাই বা স্যার এই প্রবলেমটা। তো এরপরে যদি আপনি না পান সেক্ষেত্রে আমাদেরকে ইনফর্ম করতে পারেন। বাট এরকম 1 থেকে 1.5 দিন আসলে এরকম টাইমটা দেওয়া উচিত, কারণ টাইমেরও অনেক সময় অনেক ইস্যু থাকে, অনেকের অনেক ধরনের ব্যস্ততা থাকে। তো আশা করি আপনাদের যারা এই ল্যাবে জয়েন আছেন আর সামনে জয়েন হবেন, আপনাদের এই রিসার্চ জার্নিটা খুব সুন্দর হবে। তবে অবশ্যই চেষ্টা করবেন সবাই সুপারভাইজারের সাথে আর সর্বোচ্চ লেভেলের কোঅপারেট করার জন্য, যেন উনিও ক্লাস নিয়ে মজা পায়, আপনাদেরকে শিখিয়ে মজা পায়, আপনারাও এখান থেকে শিখে মজা পান। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ভাই আমার মনে হয় আপনি সেশনটা শুরু করে দিতে পারেন, আমি সরি আসলে অনেকক্ষণ সময় নিয়ে নিচ্ছি। হ্যালো, জি ভাই। কথা শোনা যাচ্ছে? জি ভাই, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ ফর প্রিভিয়াস ক্লারিফিকেশনস, যেগুলো আমাদের দরকার ছিল আসলে জানার জন্য। মানে আমার মনে হয় আমারও, আমি যদি স্টার্ট করতাম তাহলে আমিও সেম কথাগুলো হয়তো বা আপনাদেরকে বলতাম, বাট ফ্রম দ্য অ্যাডমিন প্যানেল ইট ওয়াজ এ ভেরি গুড কোঅপারেশন দ্যাট দে স্টার্টেড দ্য initiation and did it very good before starting very formally with you. তো আমরা হচ্ছে যে আমাদের আজকে অনেকেই আছেন যারা আপনারা হচ্ছে অলরেডি পে করছেন, আবার অনেকে হচ্ছে যে ডেমো সেশন হিসাবে এটা জয়েন করছেন। আই থিঙ্ক দ্যাটস ভেরি ফ্যান্টাস্টিক। মোটিভেশনটা আসলে আমাদের জানা দরকার যে আমরা কেন আসলে এখানে একত্রিত হয়েছি। আই থিঙ্ক সবাই রিসার্চের জন্য ইন্টারেস্টেড, কারণ দুইটা, একটা হচ্ছে যে তারা আইদার যে প্রফেশনই আছে তারা নিজেরা ইম্প্যাক্ট ক্রিয়েট করতে চায় এবং দে জাস্ট ওয়ান্ট টু লেট দ্য পিপল নো দ্যাট উই আর অলসো মেম্বার ইন দ্য রিসার্চ ওয়ার্ল্ড। আরেকটা হচ্ছে প্রফেশনাল, সেটা হচ্ছে পিএইচডি করা বা হচ্ছে যে তাদের একাডেমিক রিকোয়ারমেন্ট আছে। তো আবার আরেকটা রিজন হয় অনেক সময় ডিপার্টমেন্টাল প্রমোশনের জন্য। সে ফর এক্সাম্পল আপনি লেকচারার আছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হইতে চান, বা আপনি টিচার হয়ে জয়েন করতে চাইতেছেন, তো সেক্ষেত্রে আপনার একটা দুইটা পেপার থাকলে ভালো। সো আসলে মোটিভেশনটা ক্রিয়েট করা দরকার। আমি এর আগেও আসলে অনেকের সাথে কাজ করছি, আহ, কারণ এখন মানে সিনসিয়ারলি স্পিকিং যে আমি ম্যাক্সিমাম সময় নিজের কাজ মানে একাই করি আর কি। আহ, আমি, আমার একটা টিম ছিল আগে, এখনো আছে, বাট হচ্ছে যে টিমের সাথে যখন কাজ করা হয় তখন দেখা যায় যে কাজ অটোমেটিক্যালি অনেক বেশি ল্যাগড হয়, অনেক দেরি হয়। সে ফর এক্সাম্পল আমি, আপনারা তো জানেনই, একটা আর্টিকেল তো আপনারা দেখছেনই, যে কোনো আর্টিকেল রিসার্চে যারা মানে রিসার্চ বাড়িতে যারা জয়েন করছেন তারা তো সবাই জানেন যে আর্টিকেল দেখতে কেমন হয়। তো আর্টিকেলের মধ্যে কি থাকে, একটা অ্যাবস্ট্রাক্ট থাকে, একটা ইন্ট্রোডাকশন থাকে, লিটারেচার রিভিউ থাকে, মেথোডোলজি থাকে, অ্যানালাইসিস থাকে, তারপরে ডিসকাশন থাকে, অ্যানালাইসিস বা ডিসকাশন যাই বলেন, তারপরে একটা কনক্লুশন, রেফারেন্স, এই আর কি, অ্যাপেন্ডিক্স। তো এখন আহ, আমরা যে সময় হচ্ছে যে স্টার্টিং লেভেলে ছিলাম, ধরেন 2018-19-এর দিকে, আহ, তখন আসলে যখন টিচারদের সাথে কাজ করতে যাইতাম, টিচাররা হচ্ছে সবসময় আহ, একটা কথা বলতো যে তুমি আগে রিসার্চ শিখে আসো, ইকোনমেট্রিক্স শিখে আসো। তো ইকোনমেট্রিক্স ছাড়া আসলে রিসার্চ করাটা খুব ডিফিকাল্ট, এই জিনিসটা মানে পদে পদে বুঝছি প্রথম দিকে। আর ইকোনমেট্রিক্স বোঝার মতো আসলে সামর্থ্য বা জ্ঞান বুদ্ধি 2018-19-এ জন্ম নেয় নাই। তখন আমি সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করছি। তো ইকোনমেট্রিক্স এর একটা রেগুলার বই আছে গুজারাটির, আপনারা অনেকে হয়তো বা জানেন। আচ্ছা, আমি শুধু একা কথা বলতেছি না, আমি চাই যে আপনারাও আসলে কমিউনিকেট করেন। আজকে আমাদের ডেমো সেশন, আমরা আসলে আমি আই এম ভেরি মাচ প্রিপেয়ার্ড উইথ মাই স্লাইডস, যে স্লাইডস গুলো আসলে আপনাদের বেসিক্যালি পড়াইতে হবে প্রথম দিকে, আদারওয়াইজ উই ক্যান নট কাম, মানে উই ক্যান নট ব্রিং এভরিওয়ান অন দ্য সেম প্ল্যাটফর্ম। আমরা সবাইকে আসলে সেম প্ল্যাটফর্মে একটা বেসিক লেভেল পর্যন্ত নিয়ে যে দেন আমরা গ্রুপে ভাগ করে দিব, এটা আমার প্ল্যান।
আদারওয়াইজ কারণ এর আগে আমার গ্রুপে কাজ করার অভিজ্ঞতা আছে এবং আমি একটা টিম চালাইতাম, সেটাতে হচ্ছে যে 7-8 জন মেম্বার ছিল। তো প্রত্যেককে আসলে আলাদা আলাদা প্রজেক্ট দেওয়া হতো এবং তারা আসলে ম্যান্ডেটেড থাকতো এই কাজগুলো করার জন্য। যাই হোক, তো আমরা আজকে কোনো স্লাইড প্রেজেন্টেশন করব না। আমরা হচ্ছে যে জাস্ট ডিসকাস করব, আমাদের মোটিভেশনটা ক্লিয়ার করব আসলে। তো আমি যেটা বলতেছিলাম যে 2018-19-এর দিকে যখন আমার ওই নলেজটা ছিল না, তখন আসলে টিচারদের সাথে কাজ করতে নিজেকে ইনফেরিয়র মনে হইতো অনেক। তো আপনারা তো আমার মনে হয় সবাই ফাইন্যান্স, ইকোনমিক্স বা মানে বিজনেস ব্যাকগ্রাউন্ডের, ইফ আই এম নট রং। হইতে পারেন 1-2 জন ম্যাথমেটিক্স বা হচ্ছে অন্য ব্যাকগ্রাউন্ডের হইতে পারেন, বা স্ট্যাটিস্টিক্স এর হইতে পারেন। আমার মনে হয় সে আসলে বিজনেস তো কোনো মাদার ডিপার্টমেন্ট না, বিজনেস ইজ এ কনগ্লোমারেট ডিপার্টমেন্ট, কনগ্লোমারেট ফ্যাকাল্টি। পিপল অ্যাকচুয়ালি মানে মানে কি বলে যে বিজনেসের প্রত্যেকটা ডিপার্টমেন্ট ক্রিয়েট হয়েছে কনগ্লোমারেশনের মাধ্যমে, ফ্রম টেকিং সামথিং ফ্রম স্ট্যাটিস্টিক্স, সামথিং ফ্রম ম্যাথমেটিক্স, সামথিং ফ্রম ইকোনমিক্স, এন্ড সামথিং ফ্রম ম্যানেজমেন্ট, এন্ড দেন ফাইন্যান্স, অ্যাকাউন্টিং। এগুলা অ্যাকাউন্টিং একটা মাদার সাবজেক্ট, বাট ফাইন্যান্সটা আসলে একটা ডেরিভেটিভ সাবজেক্ট। আমি নিজেও ফাইন্যান্সের স্টুডেন্ট। তো আহ, এখন ইকোনমেট্রিক্স আমাদের আসলে পড়ানো হইতো না তেমন একটা তখনকার সময়। রিসেন্টলি আমার ডিপার্টমেন্টে চালু করছে। তো এখনকার সময় আসলে ইকোনমেট্রিক্সও যথেষ্ট না, এটা হচ্ছে দ্বিতীয় কথা। যে আমি যে সময় ইকোনমেট্রিক্স পড়ে টরে মোটামুটি ক্লিয়ার হইলাম ইকোনমেট্রিক্স কিভাবে করে বা ওই মডেলিংটা কিভাবে করে, তখন আমি বুঝলাম যে না, ইকোনমেট্রিক্স যথেষ্ট না, এখানে মেশিন লার্নিং ও দরকার আছে। তো মেশিন লার্নিং কি কাজ করে? মেশিন লার্নিং করে হচ্ছে ভ্যালিডেশন করে। আপনি একটা রিসার্চ করে আসছেন, সেই রিসার্চটা ভ্যালিডেট করে। মানে কিভাবে করে জাস্ট যদি বলি, আপনি এই আলোচনাগুলো হবে মোটামুটি সবসময়। জাস্ট বলি যে ধরেন অমুক একটা ভেরিয়েবলের তমুকের উপরে কোনো রিলেশন আছে কিনা, তমুকের উপরে কোনো ইম্প্যাক্ট আছে কিনা। আমরা নর্মালি যারা ক্ষুদে রিসার্চাররা, মানে ছোট রিসার্চার, এরা আসলে সবসময় রিলেশন দেখতে চাই যে অমুকের সাথে তমুকের রিলেশন আছে কিনা। ঠিক আছে? তো এগুলাকে বলে অ্যাসোসিয়েশনাল স্টাডি, এগুলাকে কজাল স্টাডি বলে না। কজাল স্টাডি জিনিসটা কি? আমি কোনো বড় বড় জার্গন ইউজ করবো না। আমি জানি যে হচ্ছে যে আপনারা সবাই মানে আহ, এক- ধীরে ধীরে গ্রো করবেন। মানে আমি এক্সপেক্ট করি না যে আপনারা আজকের দিনই আসলে পিএইচডি লেভেলে কথাবার্তা বলবেন। আমি নিজেও পিএইচডি করি নাই ঠিক আছে, পিএইচডি করবো সামনে। তো কজাল মানে হচ্ছে মানে থিওরিটিক্যালি আপনি প্রুফ পাইছেন একদম যে অমুকের সাথে তমুকের একটা মানে কোনো প্রকার ইনস্ট্রুমেন্টাল ভেরিয়েবলের মাধ্যমে, ঠিক আছে, এন্ডোজেনিটি নাই। ঠিক আছে, একদম ব্লু, যাকে বলে বিএলই ডা ইউ, বেস্ট লিনিয়ার, ঠিক আছে, এস্টিমেশন, এর মাধ্যমে আপনি মোটামুটি মানে অ্যাসিউরড হয়েছেন যে অমুকের মানে কোন একটা ভেরিয়েবলের সাথে আরেকটা ভেরিয়েবলের অ্যাসোসিয়েশন না, কজালিটি রিলেশনশিপ আছে। তো এই ধরনের জিনিসগুলা অনেক টেস্টিং এবং আহ, অনেক মেথোডোলজির মাধ্যমে প্রুফ করা লাগে। তো প্রুফ হওয়ার পরবর্তীতে আপনি যখন পেপার জমা দেন, তখন নর্মালি ফাইন্যান্স ইকোনমিক্স এর পেপার গুলো কজালিটি দেখার চেষ্টা করে। আমি বলতেছি না যে এটা ধরেন 10-15টা টাইপের রিসার্চ আছে, 15-20 রকমের রিসার্চ আছে, এর মধ্যে কজালিটি একটা পার্টিকুলার, শুধু পার্টিকুলার না, একটা বিগ ডিল রিসার্চ জমা দেওয়ার ক্ষেত্রে। আমার ম্যাক্সিমাম পেপারের মধ্যে কজালিটি আমি প্রুফ করতে পারি নাই। ঠিক আছে, কিন্তু আপনি কজালিটি প্রুফ করতে পারেন না, ঠিক আছে, কিন্তু আপনার পেপার Q1-এ যাবে না বা এবিএস র্যাঙ্কে যাবে না। আপনারা তো সবাই আসলে Q1 Q2 এগুলা নিয়ে শুনে অভ্যস্ত। আপনাদেরকে আজকে একটা ওয়ার্ড ইউজ করি, এবিএস র্যাঙ্কিং। ঠিক আছে, FT50। ঠিক আছে, এই এই র্যাঙ্কিং গুলো আসলে Q1 এর থেকেও উচ্চ র্যাঙ্কিং। ঠিক আছে, আপনি মনে রাখবেন সবসময় সবচেয়ে উচ্চ মার্কের পেপার হচ্ছে এবিএস 4 স্টার পেপার। ঠিক আছে, তারপরে হচ্ছে ABS 3, ABS 2, ABS 1, এরকম অনেক পেপার আছে যেগুলো ABS 2 কিন্তু এটা Q1-এ আছে, ABS 3 Q1-এ আছে, ABS 4 স্টারও Q1-এ। ঠিক আছে, কিন্তু ABS 1 আবার Q1 থাকে না, ওটি Q2 থাকে। তো আপনারা হয়তো Q1 শুনে মনে করবেন যে ও মাই গড, ইটস এ বিগ ডিল, বাট Q1 ইজ নট, মানে Q1 ইজ ডেফিনেটলি বিগ ডিল, বাট এর থেকেও ভালো আছে আর কি। ঠিক আছে, তো হচ্ছে যে তো পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে এটা একটু আহ, মাথায় রাখতে হবে। আর আরেকটা বিষয় বলি, আপনারা যারা ইয়াং রিসার্চার আছেন, তারা সবাই হচ্ছে যে প্রথমে আইসাই ফিল করতে চান যে না, আমি Q1-এ জমা দিব বা Q1-এ পাবলিশ হবে। কিন্তু Q1 হওয়ার লিগে যে আসলে কি করা লাগে, কি কত ডেডিকেশন দেওয়া লাগে আর কত ইফোর্ট দেওয়া লাগে, এই জিনিসটাতে আমরা কিছুটা মানে ইয়েতে থাকি, মানে উই ডু নট পুট মাচ এমফাসিস অন দ্যাট। We have always tendency to establish that our work is very fantastic and people are going to take it.
বাট দিস ইজ নট দ্য রিয়েল ট্রুথ। মানে সবাই মনে করে তার পেপারটা বেস্ট, কিন্তু অ্যাকচুয়ালি আপনার পেপারটা বেস্ট না। আপনার পেপারটা হয়তো বা ঠিক আছে, এখানে অনেক কিছু ঘাটতি আছে, অনেক কারেকশনস আছে, এই কারেকশনস গুলো করতে হয় টাইম টু টাইম। ঠিক আছে, আপনাদেরকে আমি প্রত্যেকের থেকেই ইন্ট্রোডাকশন নিব এবং প্রত্যেকের থেকেই শুনবো আপনাদের কি অবস্থা। আমি জাস্ট একটা জিনিস বলে রাখি, আমি জাস্ট 5 মিনিট কথা বলবো, তারপরই ফ্লোর আপনাদের। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। সেটা হচ্ছে যে আহ, আমরা এই গ্রুপে ফাইনালি যতজনই থাকি ইন্টিগ্রেটেড ফ্রন্টায়ার্সে, আমার প্ল্যান, আমি আসলে স্কোপাস ছাড়া কোথাও জমা দেই না পেপার। আমি একটা সময়, হ্যাঁ, আমি স্কোপাস ছাড়াও জমা দিছি, আমি যে সময় বিগিনিং লেভেলে ছিলাম। বাট এখন আমি বিগিনিং লেভেলে মনে হয় না আছি। আমার গতকালকে একটা Q1 পেপারে অ্যাকসেপ্টেন্স পাইলাম, আজকে একটা Q2 তে হইলো অ্যাকসেপ্টেন্স পাবলিকেশন। মানে এই মাসেই আমার আসলে 4টা পেপারে ইয়ে হয়েছে, 4টাই কি স্কোপ আছে আর কি, এবং রিভিউতে আছে অনেকগুলা পেপার। তো এর আগে আমি, মানে আমি ধীরে ধীরে গ্রো করছি। আমি প্রথমে এরকম হয়েছে, আমি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালে জমা দিছি, ওখানে পাবলিশড হয়েছে, কিন্তু এখন আমি কোথাও যখন বলতে যাই যে আমার কয়টা পাবলিকেশন আছে বা কি করি, আমি অনেকগুলা নিজের গুগল স্কলারে শো করি নাই বা অনেকগুলা ইয়ে করি নাই, কারণ আমার কাছে মনে হয় ওইগুলা বললে আসলে আমারই মান সম্মান নষ্ট হবে। ঠিক আছে, তো যেগুলা লেখার মতো আছে ওইগুলা তাও লিখছি, কিন্তু আমার মনে হয় ধীরে ধীরে আমার যখন আরো গ্রো করতে থাকবে আমি ওইগুলা কাইটা দিব যা এখন আছে। তো কিন্তু সাইটেশন ওয়ালা কোনো পেপারই আমি কাটবো না, কারণ আপনার দিন শেষে সাইটেশন দরকার। আপনি আমেরিকাতে যদি এস্টাবলিশ হইতে চান, আপনার ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েবার বা NIW পাইতে হইলে আপনার 100 সাইটেশন লাগবে আপনার পেপারের জন্য। তো NIW তে ঠিক আছে, অনেকগুলো রিকোয়ারমেন্টের মধ্যে একটা রিকোয়ারমেন্ট হচ্ছে 100 সাইটেশনস। তো আমার হচ্ছে যে আমার আমার তো আলটিমেটলি পেপার ওরকম ভাবেই বানাইতে হবে যেগুলো সাইটেশন পাবে। আমি যদি আজে বাজে জার্নালে জমা দেই বা পেপার পাবলিশ করি তাহলে সাইটেশন পাবো না, কারণ ইন্টারন্যাশনাল কিছু রুল আছে যে আপনি ভালো জায়গাতে ছাপাইলে, ভালো কিছুতে যদি নেন, মানে আপনি পেপার করতে চাইলে যদি আপনি স্কোপাসে সাবমিট করতে চান তাহলে স্কোপাস পেপারই আপনার ইয়ে করতে হবে। মানে স্কোপাস ছাড়া কোনো পেপার, ম্যাক্সিমাম গেলে দোয়াজ, দোয়াজের পেপার আপনি সাইট করতে পারবেন। প্রিডেটরি কোনো জার্নালের পেপার আপনি সাইট করতে পারবেন না, প্রিডেটরি জার্নালে আপনি সাইট করতে পারবেন না। তার মানে কি, আপনি প্রিডেটরি পেপার যদি পাবলিশ করেন আপনার পেপারটা আলটিমেটলি কেউ সাইট করতেছে না, হয়তো আরেকজন প্রিডেটরি আছে সে সাইট করতেছে। আচ্ছা, এবার প্রিডেটরি সম্পর্কে অনেকে জানেন না। প্রিডেটরি মানে হচ্ছে পয়সা দিয়ে ছাপানো। মানে হ্যাঁ, ভালো জার্নালও পয়সা দিয়ে ওপেন অ্যাক্সেসে ছাপানো যায়, কিন্তু কিছু জার্নাল আছে যেটাতে ধরেন $15, $25, $30, $100, $50, $55 এগুলা দিলে আপনার পেপার আজকে জমা দিলে 3 দিন পরে ছাপাই দিবে। এগুলা হচ্ছে ভাই প্রিয়েটরি পেপারস, এগুলা দিয়ে আপনার ফিউচার আগাবে না। ঠিক আছে, আমি আবারও বলে রাখি, আমারও ছোটবেলায় প্রিয়েটরি পেপার ছিল। ঠিক আছে, আমিও প্রিয়েটরিতে ছাপাইছি একটা দুইটা। আহ, কিন্তু কথা হচ্ছে যে ওই সময় তো আমার কাছে এটাই অনেক বড় কিছু ছিল। বাট আমি ধীরে ধীরে গ্রো করছি। এখন হচ্ছে যে আমি এগুলার অর্থ বুঝি, যে আসলে দিন শেষে আমি যদি ছোটবেলার থেকে একটু ভালো কাজ করতাম, একটু সময় নিয়ে শিখতাম, তাহলে হয়তো বা আমার ছোট থেকেই ভালো কিছু থাকতো। ঠিক আছে, সো আমার পরিচয় আমি দেই। আমার নাম হচ্ছে গৌরব রায়। আমি আহ, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ক্যাপিটাল মার্কেটে লেকচারার হিসেবে আছি। এটা ফাইন্যান্স মিনিস্ট্রি একটা প্রতিষ্ঠান। আহ, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স থেকে, BBA MBA কমপ্লিট করছি। দেন এনভায়রনমেন্টাল ইকোনমিক্স, ঢাকা ইউনিভার্সিটিরই ঢাকা স্কুল অফ ইকোনমিক্স এর একটা প্রতিষ্ঠান, সেই এনভায়রনমেন্টাল ইকোনমিক্স থেকে আমি মাস্টার্স কমপ্লিট করছি। দেন আমার হচ্ছে যে আমি ম্যাথমেটিক্সেও পড়াশোনা করতেছি, অ্যান্ড মাস্টার্স করতেছি। আর হচ্ছে ডেটা সায়েন্সে বুয়েট থেকে আমি কিছু কোর্স করছি। আর হচ্ছে আমার টোটাল মানে ডেটা সায়েন্সের উপর 1260 ঘন্টা ট্রেনিং আছে। সো ইটস অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু 2 মাস্টার্স। সো আমার আসলে এখন রিসার্চের, আমি কোনো রিসার্চে আমি ডেটা সায়েন্স এন্ড মেশিন লার্নিং ছাড়া করি না। আহ, মানে আমরা যে রিসার্চ করব সেই রিসার্চেও আমরা পাইথন ইউজ করব, স্টাটা আমরা ইউজ করব না। মানে স্টাটাতে আসলে কমফোর্টেবল না এমন, আর আমি স্টাটাতে অনেক কিছু করা যায় না। আগে তো স্টাটাই করতাম স্টাটাতে, মানে আমি স্টাটা, আর স্টুডিও, পাইথন, ক্রিস্টাল বল সহ আরো কিছু সফটওয়্যারের কাজ আমি পারি।
আমার একটা পেপার পিওরলি ক্রিস্টাল বল দিয়ে করা, একটা পেপার মানে এর আগের ম্যাক্সিমাম পেপার স্টার্টা দিয়ে করা, আর স্টুডিও দিয়ে একটা পেপার আমার এখন স্প্রিঞ্জারের রিভিউতে আছে, আর পাইথন দিয়ে মানে মোটামুটি 10-12টা পেপার আছে। তো এইগুলা হচ্ছে আহ, আমার সামারি। তো এই কারণে হচ্ছে যে আহ, আমার মেইনলি রিসার্চ এরিয়া হচ্ছে আহ, আমি চেষ্টা করি আমি জানি যে আসলে এখনকার সময়ের পেপার গুলা বা জার্নাল গুলা কি চায়। জার্নাল গুলা চাইতেছে হচ্ছে আপনি বিভিন্ন ফিল্ডকে কনগ্লোমারেশন করেন, মানে ইন্টিগ্রেট করেন। যেরকম সরি, যেরকম হচ্ছে যে আপনাদের একটা মানে আমি রিসেন্টলি মানে আজকে একটা আমি পেপার রেডি করলাম, এটা হয়তোবা এমারেল্ডে জমা দিব। আহ, তো পেপারটার কাজ ছিল ইউকের উপর, মানে ইংল্যান্ডের ডেটা নিয়ে। তো হচ্ছে যে ওখানে কি কি কাজ করা হয়েছে সিম্পলি হচ্ছে আপনার দেখা হয়েছে কিছু ফার্ম প্যানেল অবজারভেশন ছিল, ফার্ম ইয়ার প্যানেল অবজারভেশন। আমরা ওই ফার্ম ইয়ার প্যানেল ইয়ার অবজারভেশন দিয়ে ঠিক আছে কিছু ইকোনোমেট্রিক্স মডেলিং করা হয়েছে, আর মেশিন লার্নিং দিয়ে ভ্যালিডেশন করে আমি সিগনিফিক্যান্ট রেজাল্ট পাইছি। ঠিক আছে, মানে আমি অল্প কথাতে বুঝাইলাম, আমার তো পুরো পেপার বুঝাইতে গেলে সমস্যা, ডিফিকাল্ট হয়ে যায় বোঝানো। তো আমার কাছে রেজাল্ট ভালো আসছে। আমি কিছু আমার পেপারের মধ্যে আমি সবসময় চেষ্টা করি মেথোডোলজিক্যাল রিগোরাসনেস আনতে, মানে সবচেয়ে টপ টাইপের মডেলিং। আমি মডেলিং এর উপরে অনেক সময় ব্যয় করছি আমার লাইফে। আহ এখন এই কারণে হচ্ছে আমি ইকোনোমেট্রিক মডেলিং প্লাস মেশিন লার্নিং মডেলিং খুব ভালো পারি। নিজের সুনাম করাটা আসলে ঠিক না, আমার মনে হয় আপনারা কাজ করতে করতে বুঝতে পারবেন। মডেলিং সেগমেন্টটা আপনারা যারাই আমার সাথে করবেন, আপনাদেরকে আমি এটা একটা বোনাস হিসেবে বলাইতেছি, আপনাদের মডেলিং আমি করে দিব। ঠিক আছে, আহ ওটা নিয়ে অসুবিধা হবে না আপনাদের। সফটওয়্যারের যে কাজটা, সেই কাজটা আমি করে দিব। ঠিক আছে, সো আপনাদেরকে আমি শিখাবো। আপনারা আমার সাথে থ্রু আউট দ্য ক্লাস, আমরা কয়েকটা ক্লাস করব, এই ক্লাসগুলোতে আপনারা শিখবেন সবগুলাই। কিন্তু কথা হচ্ছে যে আপনারা শিখবেন এবং নিজেরা মডেলও রান করবেন, যে যদি যে জায়গাতে আটকায় পড়েন বা হচ্ছে যে আমি যদি দেখি যে না এই গ্রুপটা মোটামুটি খুব চেষ্টা করতেছে, স্ট্রাগল করতেছে, দেন আমি হচ্ছে যে তাদের জন্য কিছু হেল্প অবশ্যই করে দিব। ঠিক আছে, এই ম্যাক্সিমাম কেসে অবশ্যই আমি পুরো মডেলই হয়তো রান করে দিব, যদি মানে আপনাদের ডেডিকেশন ওরকম ভালো থাকে। তো আহ এই তো মোটামুটি। এখন আপনারা আপনাদের কোশ্চেন করেন, বা আপনারা আপনাদের পরিচয় দিয়ে দেন কোশ্চেন করেন। ঠিক আছে, আর আমি এক্সপেক্ট করবো যে আপনারা এখানে মোটামুটি 56-55 জনের মতো আছেন, মানে হিউজ পিপুল, আর মানে অনেক মানুষ আছেন। তো সবার পরিচয় নেওয়াটা আসলে ডিফিকাল্ট হয়ে যাবে, কারণ রাত হয়ে যাইতেছে। অনেকেই মানে এটা ঘুমের টাইম, আমার যদিও ঘুমের টাইম না, আমার ঘুমের টাইম হচ্ছে রাত 2টার পরে বা 1টা 1:30টার পরে। সো প্রবলেম নাই। বাট কেউ যদি আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, টাইমিং এর বিষয়টা আমি কন্ট্রোল করব। ঠিক আছে, আমার কারণ হচ্ছে যে আমার প্রচুর বিজি শিডিউল, মানে আহ, আমার সত্যি বিজি শিডিউল। মানে আমি একে তো অফিস করে দেন আমার হচ্ছে যে আবার মাস্টার্স এর ক্লাস করা লাগে। আমি মানে নিজে পড়াশোনা করি, আবার অফিসও করি, আবার ওই দিক দিয়ে রিসার্চ করতেছি, এন্ড আই এম ভেরি বিজি। সো আমি উইকলি যে টাইমটা দিব, আপনারা কাইন্ডলি যদি আপনাদের পসিবল হয় জয়েন করিয়েন। অ্যান্ড আমি রিকোয়েস্ট করবো যে 1 ঘন্টার ক্লাসই তো, আই থিঙ্ক ইউ ক্যান ম্যানেজ। ওকে, এবার হচ্ছে যারা হ্যান্ড রেজ করছেন, আমি একটু বলি কারা কারা রেজ হ্যান্ড করছেন। প্রিন্স মাহমুদ হানিফ, আপনি বলেন। ওয়ালাইকুম। হ্যাঁ, প্রিন্স মাহমুদ হানিফ, আপনি বলেন। জি, আমার কি শোনা যাইতেছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। জি। আসসালামু আলাইকুম। আমি ন্যাশনাল ইউনিভার্সিটি আমি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছি। এখন আমার রিসার্চ নিয়ে আমার ইন্টারেস্ট ছিল যে প্রথমে যে যেহেতু আমি ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ি, সেক্ষেত্রে আমি যে এই জায়গায় সুপারভাইজার পাওয়া ওই জায়গায় খুব কষ্ট হয়। সেক্ষেত্রে কি আমি এখন থেকে যদি আপনার আন্ডারে যদি রিসার্চ শুরু করি, তাহলে কি আমি ভালো কিছু করতে পারবো না? আচ্ছা, আপনার কোশ্চেন ক্লিয়ার, মানে ইউ আর ডান উইথ ইউর কোশ্চেন। জি। আচ্ছা, আনসার হচ্ছে যে আপনার মানে আমি জানি না আপনি কতটুকু কন্ট্রিবিউট করতে পারবেন, কিন্তু আমার মনে হয় আপনি, আমি তো প্রথম দিকে কিছু ক্লাস নিব। আমি টোটাল 6টা ক্লাস নিব ফার্স্টে, প্রতি উইকে একটা করে। আপনাদেরকে স্লাইডও দিয়ে দিব আমি। ঠিক আছে,
আহ, একদম জেনুইন রিসার্চ কিভাবে করে টপ টু বটম আমি আগে শিখাবো। তো আই থিঙ্ক আপনার জন্য আহ, থাকাটা ভালো হইতে পারে। আই মানে কারণ আপনি ফার্স্ট ইয়ারে আছেন, মানে কি, মানে ওইখানে বসে থাকলে মনে হয় আপনি কিছু জানতে পারবেন। ঠিক আছে। ফার্স্ট ইয়ারে আমার অবস্থাই খুব খারাপ ছিল, মানে আমি ডিপার্টমেন্টে যখন ক্লাস করতে গেছি ফাইন্যান্সে, আমার হচ্ছে মানে কিছু বুঝতামও না, তো হা করে তাকাই থাকতাম যে ঢাকা ইউনিভার্সিটির টিচার দেখতে এরকম হয়। আচ্ছা। তো ভেরি ফানি। তো আমার মনে হয় আহ, আহ, আপনি জয়েন করে থাকলে ভালোই হবে। আহ, যেহেতু এখানে তো সবাই ফাইন্যান্স ডিপার্টমেন্টে আছে, আর যে বিজনেস রিসার্চ করতে ডিপার্টমেন্টে আমি আমি আপনাদেরকে একটা কথা বলে দেখি, আপনি যদি আমাকে মেডিকেল সায়েন্সের রিসার্চ করতে দেন আমি ওটাও করতে পারবো। আমি আপনাদেরকে ওপেনলি গ্যারান্টি দিতেছি। আপনি যদি মেডিকেল সায়েন্সের একটা কাজ নিয়ে আমাকে ডেটা দেন, আমি একজন ডেটা সায়েন্টিস্ট, সোজা কথা। আমি ডেটা, আমি যেদিন থেকে ডেটা সায়েন্স ভালো করে শিখছি সেদিন থেকে আমার মানে আই ডু নট থিঙ্ক আমি ফাইন্যান্স ইকোনমিক্সের। ঠিক আছে। আমি বিয়ন্ড দ্যাট, কারণ আপনাদেরকেও আমি এই জিনিসটা সাজেস্ট করব যে আপনারা ডেটা সায়েন্স শিখেন। ঠিক আছে। আপনারা ডেটা সায়েন্স শিখেন, আপনারা নিজেদেরকে তখন বলতে পারবেন আমি ডেটা সায়েন্টিস্ট, বা আমি সব ধরনের কাজই করতে পারি, আমি ফাইন্যান্স ইকোনমিক্স এর বাউন্ড না। আমি ওই দিন একটা কাজ জমা দিয়েছি এলসিভিআর এ। ওই কাজটা কেমন আমি আপনাদেরকে বলি। মধুপুর জঙ্গলের নাম শুনছেন না? মধুপুরে আমাদের মধুপুরের ওখানে যে গাছগুলা হয় 2014 থেকে 24 সালে যত গাছ কাটা হয়েছে, নিয়ারলি 36% গাছ কাটা হয়েছে। তো এই গাছ কাটার ফলে যে পরিমাণ কার্বন হারাইছেন, ওই কার্বনের কারণে কত টাকার কার্বন ক্রেডিট আপনার এই 10 বছরে লুজ হয়েছে, এবং বাংলাদেশ গভর্নমেন্ট কত কার্বন ক্রেডিট হারাইছে সেটা আমরা ক্যালকুলেট করছি। এবং আগামী এই প্রসেসটাতে যদি চলতে থাকে, 14 ডেটা নিছি, 15 ডেটা নিছি, 16, 17, এগুলো সব স্যাটেলাইট ইমেজের ডেটা, জিআইএস সফটওয়্যার দিয়া। এই জিআইএস আর স্যাটেলাইট আর কার্বন সিকুয়েস্ট্রেশন তো আমার ডিপার্টমেন্ট না, আমি তো এগুলো পারি না। তো এটা আরেকজন করছে। আমাকে বলছে তুমি আমার কার্বন ক্রেডিট আর কার্বন অ্যাকাউন্টিং এর, কার্বন ট্রেডিং এর দেখাও, মানে কার্বন ক্রেডিটের সিমুলেশন দেখাও। তা আমি এটা করে দিছি। তা আমি কার্বন ক্রেডিট সিমুলেশন করছি এবং আমি দেখাইছি 2014-15 সাল থেকে 24 পর্যন্ত যে রেটে কমছে, তাতে 2035 সাল পর্যন্ত কি অবস্থা হবে এবং কত কার্বন ক্রেডিট হারাবে বাংলাদেশ। আপনারা আমাকে বলেন এটা কি নোবেল রিসার্চ, বা এটা আপনারা কি মনে করেন যে এই রিসার্চটার দরকার আছে বাংলাদেশে? মানে এটা কি ভালো রিসার্চ কিনা? আমার কাছে প্রথমে মনে হয়েছে, আমি এলসিবিআর যখন জমা দিছি আমার কাছে মনে হয়েছে না, এটা তো মাত্র মধুপুর জঙ্গল নিয়ে একটা কাজ। আসলে আমার নলেজটা মানে আমি চিন্তা করছি ফাইন্যান্সের রেসপেক্ট থেকে, যে বাংলাদেশ নিয়ে যখন একটা কাজ আমরা সিম্পলি জমা দিই ইয়েতে, তখন ওরা আসলে নিতে চায় না। ওরা বলে যে বাংলাদেশের কন্ট্রিবিউশনই কত ওয়ার্ল্ড ইকোনমিতে, মাত্র 0.01%। এটার নিয়ে পেপার লিখলে কেউ অ্যাকসেপ্ট করতে চায় না। তখন হচ্ছে যে আমি চিন্তা করলাম মধুপুর তো এর থেকেও ছোট, বাংলাদেশের একটা জায়গা, তো মধুপুর নিয়ে আসলে কি হবে। পরে আমি হচ্ছে যে আমার এক প্রফেসর আছে ইউকের, স্যারের সাথে আমি হাসতে হাসতে শেয়ার করলাম যে স্যার ওই দিন একটা কাজ করলাম, বেয়াদবি নিয়েন না, কাজটা তো এইটা। পরে স্যার বলতেছে যে কাজ তো এটা দুর্ধর্ষ কাজ হয়েছে, তোমার পেপার তো নিয়ে নিবে। এবং আসলে আমার পেপার রিভিউতে চলে গেছে। তো আহ, মানে ইটস ইন্টারেস্টিং। আপনি প্রিন্স মাহমুদ, আপনি একটা কথা বললেন না যে আমাদের ম্যাথমেটিক্স এর, আপনার ব্যাকগ্রাউন্ড ডাজেন্ট ম্যাটার। ম্যাটার করে যেটা, সেটা হচ্ছে যে আপনি ডেটা নিয়ে খেলতে পারতেছেন কিনা, ডেটা নিয়ে অ্যানালাইসিস করতে পারতেছেন কিনা। এখনকার সময় ডেটা দরকার, ঠিক আছে। এটা দরকার, বুঝছেন। আপনারা আপনার জন্য আমার সাজেশন থাকবে, আমার রুমমেটও ছিল ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের, অ্যাপ্লাইড ম্যাথ। তো তাকে আমি দেখতাম সবসময় হচ্ছে ম্যাট ল্যাব এগুলা নিয়ে ঘাটাঘাটি করতে, সফটওয়্যার নিয়ে। তো সফটওয়্যার কাজটা ভালো করে শিখবেন, তাহলে মনে হয় কাজে দিবে। আর রিসার্চ তো আপনার বুঝার কথা নাই বয়সে, সো আমার মনে হয় রিসার্চ বুঝার জন্য হইলেও জয়েন করতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে শ্রাবন্তী বড়ুয়া তিথি, আপনি মনে হয় অনেক আগের থেকেই হাত উঠায় রাখছিলেন, খেয়াল করিনি, বলেন। নমস্কার স্যার, আমি হচ্ছে চিটাং ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অনার্স এবং মাস্টার্স করেছি। তো আমি রিসার্চ সম্পর্কে জানি বলতে কিভাবে লিখতে হয়, সাইটেশন রেফারেন্স এগুলো কিভাবে করতে হয় আপাতে, তো মোটামুটি ওইটুকু জানি। অ্যাবস্ট্রাক্ট, তারপর আপনার মাইথোলজি যা যা আছে সেকশনগুলো, ওগুলো মোটামুটি ভালো করেই জানি। বাট একটা জিনিস হচ্ছে যে আমি এখনো ক্লিয়ার না, সেটা হচ্ছে Q1 Q2 এই ব্যাপারগুলো আসলে আমি বুঝি না। এটা যদি একটু স্যার ক্লিয়ার করতেন।
আচ্ছা, Q1 Q2 হুম। এটা হচ্ছে স্কোপাসের কার্টাইল, বুঝছেন? কার্টাইল। এখন আমি আপনাকে বলি, মানে এত ডিটেলসে তো বোঝানোর দরকার নেই, আপনি শুধু এটা বুঝেন Q4 হচ্ছে মানে স্কোপাসে কারা ঢুকে। স্কোপাসে ঢুকে হচ্ছে কনসিস্টেন্টলি পারফরমেন্স যার থাকে। এসজিআর নামে একটা র্যাঙ্ক আছে। এসজিআর এ যার নাম মানে যেই জার্নাল গুলা, ঠিক আছে, লিস্টেড হয়, ওগুলা সবই হচ্ছে স্কোপাসে আসে। স্কোপাসে লিস্টেড হয়ে রয়েছে, কিন্তু তারপরে দেখবেন কার্টাইল পড়ে নাই, কার্টাইল 1 2 3 4 এগুলো পড়ে নাই। কারণ কি? স্কোপাস হচ্ছে এমন একটা ইন্ডেক্সেশন, যে ইন্ডেক্সেশনটা পারফরমেন্সের উপর বেস করে, অর্থাৎ সাইট স্কোর একটা জিনিস আছে, অর্থাৎ পার পেপার, একটা জার্নালের পার পেপার কতবার সাইট হয়েছে, কতটা সাইট হয়েছে, ওটার উপর ভিত্তি করে ওই পেপারটা। আর মানে ওই পেপার মানে ধরেন একটা জার্নাল একটা ইস্যুতে 10টা পেপার সাইট মানে ইয়ে করলো, পাবলিশ করলো, 10টা পেপারের মধ্যে কোনো পেপারই সাইটেশন পাইলো না। তার মানে কি এই পেপার গুলা ভালো না, আলটিমেটলি ভালো না, মানে হচ্ছে পিপুল আর নট কনসিডারিং দিস এস গুড গুড পেপারস। সো ওই একটা ইস্যুর জন্য ধরেন ওই জার্নালটা স্কোপাস ছিল, কিন্তু স্কোপাস ইন্ডেক্সেশন ছিল, কিন্তু ওই একটা ইস্যুর জন্য ওই জার্নালটা কিন্তু স্কোপাসতে বাদ করে যেতে পারে। এখন আপনার কোশ্চেন হচ্ছে Q1 2 3 4 এগুলা কি? Q4 হচ্ছে এই ইন্ডেক্সেশন প্রাপ্ত তালিকার মধ্যে সবচেয়ে পেছন সারির জার্নাল গুলা। Q3 হচ্ছে তার থেকে ভালো 25%, অর্থাৎ লিস্ট 25% খারাপ হচ্ছে Q4। তারপরের 25% মানে হচ্ছে একটু ভালোর দিকে, ওটারে বলা হয় Q3। তারপরে নেক্সট 25% মানে আরেকটু ভালো 25%, ওটাকে বলে Q2। আর Q1 হচ্ছে তার চেয়ে ভালো, তো টপ 25%। এই কোয়ার্টাইল রেঞ্জের মধ্যে আরেকটা র্যাঙ্ক আছে, যেটাকে বলা হয় হচ্ছে যে টপ Q1, মানে সলিড Q1, বা হচ্ছে যে মানে কি বলে সুপার সুপার Q1 বলতে পারেন, বা যাই বলতে পারেন। ওগুলা হচ্ছে দেখবেন ওগুলা জেনারেল Q1 এর মধ্যে পড়ে না, ওটা আরেকটু টপ ক্যাটাগরি Q1। যেরকম ধরেন এনার্জি ইকোনমিক্স একটা জার্নাল আছে, এটা একদম টপ 1% বা 2% Q1 এর মধ্যে পড়ে। অর্থাৎ Q1 এর মধ্যে আবার টপ 1% 2% আছে। যেরকম আপনারা নেচার পোর্টফোলিও, নেচারের নাম শুনছেন না? নেচার জার্নাল, সায়েন্সের। ওই নেচার জার্নালের পেপার গুলা কিন্তু মানে নেচার কিন্তু একটা গ্রুপ এটা, হ্যাঁ, কিন্তু একটা নেচার নামে একটা জার্নালও আছে। স্প্রিঞ্জার নেচার দুইজন মিলায় ঝিলায় মানে তারা কনগ্লোমারেট হয়ে গেছে। তারপরে হচ্ছে যে ধরেন স্প্রিঞ্জার নেচার নাম দিছে। এখন স্প্রিঞ্জার নেচারের মধ্যে আগে থেকেই নেচার নামে একটা সিঙ্গেল সলো জার্নাল ছিল, ওইটা যেরকম মানে এরকম টপ 1%। তারপরে হচ্ছে জার্নাল অফ ফাইন্যান্স, ঠিক আছে, এটা তো আমাদের হচ্ছে যে ফাইন্যান্সের জন্য মানে কি বলে যে বাইবেল বলা চলে। এই জার্নালটা এমন হাই র্যাঙ্কের জার্নাল, যেখানে হচ্ছে নোবেল লরেট যারা আছে, যারা নোবেল বিজয়ী, তাদের পেপার জমা পড়ে, ঠিক আছে। ওই জার্নাল অফ ফাইন্যান্স বা জার্নাল অফ ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স। জার্নাল অফ ফাইন্যান্স সম্ভবত উইলির জার্নাল, জার্নাল অফ ফাইন্যান্সিয়াল ইকোনমিক্স হচ্ছে আপনার এলসিভিয়ারের জার্নাল, মনে নাই আর কি, যাই হোক। তো এই আর কি। আপনি মিস শ্রাবন্তী, আপনি ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। একটা প্রশ্ন হচ্ছে, আমরা যে যখন অন্যদের পেপার গুলো পড়তে যাই, তখন হচ্ছে গুগল স্কলার বা এইসব জার্নালে গিয়ে আমরা মানে যেটা সব থেকে বেশি সাইটেশন, ওই পেপারটা নিয়ে তারপরে পড়ি। তো ওই মানে যেটার সাইটেশন বেশি সেটাই কি Q1? না 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 না, আপনি পেপার আপনারা আমি বই শিখাই দিই। হুম। সেটা হচ্ছে যে জার্নালের নাম লেখা একটা স্পেস হ্যাঁ। স্কিমাগো লিখবেন, স্কিমাগো, তাহলেই আপনি যাই না যাবেন। আপনার বানানটা লেখেন SCHIMAGO। ধরেন আপনি এখনই টেস্ট করেন, আপনি হচ্ছে যে একটা জার্নালের নাম লেখেন, লেখেন জার্নাল অফ ফাইন্যান্স, লেখে একটা স্পেস দেন, স্পেস দিয়ে হ্যাঁ। লেখেন SC FC এস এস SC। SCIMAGO, স্কিমাগো, আচ্ছা SCIMAGO। আচ্ছা, হ্যাঁ 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 টিপলেন, দেখবেন একটু নিচে স্ক্রল করেন, অথবা উপরে হ্যাঁ স্ক্রল করেন, দেখবেন Q1 লেখা আছে, দেখেন। হ্যাঁ। AI ওভারভিউতে আসছে আর কি, Q1 র্যাঙ্কড একাডেমিক পাবলিকেশন। রাইট, এভাবেই আপনি হ্যাঁ। বুঝবেন যে এটা Q1 না Q2 না Q3 Q4, ঠিক আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওয়েলকাম। নেক্সট মিস্টার তৌহিদ হোসাইন। জি, আসসালামু আলাইকুম। আমি তাওহিদ, জাহাঙ্গীরনগর থেকে অনার্স মাস্টার্স দুইটাই কমপ্লিট করে ফেলেছি অ্যান্ড কারেন্টলি হলো হায়ার স্টাডিজের প্ল্যানিং রেখেছি। তো মাস্টার্সের জন্য বাইরে অ্যাপ্লাই করেছি, পাশাপাশি ভাবছিলাম যে জি, কোন সাবজেক্টে পড়াশোনা করছেন? ম্যাথমেটিক্স থেকেই। আচ্ছা। তো আমি মূলত হায়ার স্টাডিজের উপর ইন্টারেস্টেড, এর জন্য হলো রিসার্চ করতে চাচ্ছি। আমি অলরেডি বাহির ইন্টারভিউ দিয়েছি, আমার অলরেডি
অ্যাডমিশন হয়ে গেছে, কিন্তু ভিসা হবে কিনা এটা কোনো শিওর নেই। এর জন্য আমি আর কি চাচ্ছিলাম যে যেন নেক্সট বার পিএইচডি তে আমি অ্যাপ্লাই করতে পারি। তো আমার জন্য কি প্রোগ্রামটা সুইটেবল? আপনার কি কয়টা পেপার আছে এখন পর্যন্ত? না, আমার একটা পেপারও নেই। আপনি তো অ্যাডমিশন পেয়ে ফেলছেন, আহ, জি। মানে অলরেডি আপনি অ্যাডমিশন পেয়ে গেছেন। আমার মতে আপনার আমি আর চাইলে কি থাকতে পারেন। স্ট্যাটিস্টিক্স আমি আমি আর কি স্ট্যাটিস্টিক্সে হলো অফার লেটার পেয়ে গিয়েছি আর কি, অ্যাডমিটেড। আচ্ছা, আমার মনে হয় ইউ আর অলরেডি ইন দ্য সেফ জোন। আপনি যেটা হবে যে হচ্ছে যে ওইখানে গেলে টিচাররা হয়তো বা হচ্ছে যে আপনার থেকে প্রমিসিং পেপার আছে কিনা সেটা হয়তো বা জানতে পারবে, বা আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স সম্পর্কে হয়তো বা মানে তারা আপনার যেহেতু এক্সপিরিয়েন্স নাই রিসার্চে, তো জি। সেক্ষেত্রে হচ্ছে যে একটু হার্ডেল ফেস করবেন, এছাড়া আর কিছু না, বুঝছেন? ওইখানে যায় যদি আপনি হার্ডেলটা ম্যানেজ করতে পারেন দেন ইটস ওকে। আর যদি মনে করেন যে না আমি কিছু রিসার্চ শিক্ষা যেতে চাইতেছি বা একটা পেপার কেমনে করে করতে হয় পুরোটা শিক্ষা যেতে চাইতেছি, তো আহ, সেক্ষেত্রে আই থিঙ্ক ওকে আপনি জয়েন করতে পারেন, বাট আদারওয়াইজ আপনার কোনো পারপাস সার্ভ হবে না। আমি যেটা জানতে চাচ্ছিলাম যে মানে আহ, আমার দ্বারা কি আর কি এখান থেকে কোনো পেপার পাবলিশ করা কি পসিবল কিনা, বা এখানে আসলে অপরচুনিটিসটা কিরকম, বা কিভাবে আর কি এই জিনিসটা প্রসেস হয়, আমি আর কি এই জিনিসটা ক্লিয়ার না। আমি আমি আসলে রিসার্চ পার্টি সম্পর্কে মানে যতটুকু জানি সেটা আমি মানে সেটা ভিন্ন বিষয়। রিসার্চ পার্টি হচ্ছে প্ল্যাটফর্ম, কিন্তু এখানে সুপারভিশনে যেটা হয় মানে আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে হচ্ছে যে আপনি মিউট করে রাখতে পারেন, অনেক কিছু নিউজ একটু আসতেছে, নয়েজ আসতেছে তো। আর আমি যেটা করব সেটা হচ্ছে যে আপনাদেরকে হয়তোবা আপনাদের রিসার্চ ইন্টারেস্টের উপর বেস করে কিছু গ্রুপে ভাগ করে দিব। তো ভাগ করার পরবর্তীতে আপনাদের থেকে আসলে আমি প্রপোজাল ডিমান্ড করব, যে আপনারা হচ্ছে যে আপনাদের গ্রুপে নিজেরা ডিসকাস করে একটা প্রপোজাল ডিমান্ড করেন যে আপনারা এই কাজ করতে চাইতেছেন। আমি যেটা করতে পারতাম সেটা হচ্ছে যে আমার এক্সপার্টিস যেখানে আছে ওইখানে আপনাদেরকে নিতে পারতাম, কিন্তু আমি সেটা করব না, কারণ আমার আসলে ওই লিমিটেশনটা নাই। আই এম গ্যারান্টিং দ্যাট আমার লিমিটেশন নাই, আমি আপনাদেরকে সব ধরনের কাজেই ইয়ে করতে পারবো, গাইড করতে পারবো। ডাজেন্ট ম্যাটার এটা স্ট্যাটিস্টিক্স, ডাজেন্ট ম্যাটার এটা ম্যাথমেটিক্স কিনা, ঠিক আছে? কারণ আমিও তো ম্যাথমেটিক্সে মাস্টার্স করতেছি। তো আমার আসলে মানে অসুবিধা হবে না। তো আহ, কিন্তু কথা হচ্ছে যে আপনি পেপার ফাইনালি করে যেতে পারবেন কিনা ডিপেন্ড করে আপনার আহ, মানে ইয়ের উপর, কন্ট্রিবিউশনের উপর বা আপনার ডেডিকেশনের উপর। আর একটা কথা বলি যে গ্রুপের মধ্যে যদি কেউ কোনো কাজ না করে তাহলে আপনারা হচ্ছে যে মানে সেটা কিন্তু আমি অটোমেটিক্যালি জানতে পারবো। ধরেন আপনি 6 মাস ছিলেন গ্রুপের মধ্যে কোনো কাজ করেন নাই, তো আপনাকে অথরশিপ দেওয়া হবে না। ঠিক আছে, এটা খুবই হার্ড লাইন একটা কথা। আমি এই ব্যাপারে আসলে খুব বেশি মাত্রায় ইথিক্স মেনটেন করি। কেউ যদি ফাইনালি রিকোয়েস্ট করেন যে স্যার আমারে মানে কোনোভাবে একটু দিয়ে দেন, আমি সেটা এলাও করব না, ঠিক আছে? কারণ আমি আসলে একাডেমিশিয়ান, আমি কিন্তু মানে আহ, মানে আমি হচ্ছে নিজেও একজন শিক্ষক। তো আমার কিছু ইথিক্স আছে, তো আমি ওই ইথিক্স এর সাথে কম্প্রোমাইজ করব না আসলে, যে কেউ কাজ করছে না আমি এলাও করব তাকে। সো যদি ইন কেস আপনি মনে করেন যে আপনি কন্ট্রিবিউট করতে পারবেন, আপনার হাতে এখন সময় আছে, আহ, তাহলে সেক্ষেত্রে মানে কোনো গ্রুপের কাজ হয়তো বা 2 মাসেও শেষ হয়ে যাবে, বা 3 মাস, মানে 2 মাসেই তো শেষ হয়ে যাওয়ার কথা আসলে। মানে আমি জানি না আপনাদের এত লেট হবে কেন, আমি মানে আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। তো আমি হচ্ছে যে মনে করি 2 মাস, 2.5 মাস, 3 মাসের মধ্যে শেষ হয়ে যাওয়ার কথা, ফুল পেপার জমা টমা দিয়ে দিবেন হয়তো বা। আর যদি কাজ টাজ না করেন তাহলে এটা 6 মাস কেন, 1 বছরও শেষ হবে না। মানে আই এম ভেরি স্ট্রেট ফরওয়ার্ড উইথ মাই ওয়ার্ডস। আই এম নট ডুইং এনি কাইন্ড অফ সুগার কোটিং। আমি আপনাদেরকে মোটিভেট করব 6 মাস এখানে ঢুইকা পয়সা থাকেন, কিছু শিখলেন না, কিছু সাথে নিয়ে গেলেন না, আমার ওইগুলোর দরকার নেই। আপনারা হয়তো বা জানেন এখন যে আপনারা হচ্ছে যে মানে আই ডোন্ট নো আপনারা জানেন কিনা, সৌদি আরবে প্রচুর ফান্ড থাকে এই রিসার্চের জন্য। আপনি যদি একটা কিউ1 পেপার করেন তাহলে যদি সৌদি আরবের, ঠিক আছে, মানে আহ, যে বিশ্ববিদ্যালয়গুলো আছে ওদের প্রচুর ফান্ড থাকে, ঠিক আছে? ওই ফান্ড আপনি যদি হচ্ছে যে পেপার করে ওদেরকে যদি রিকোয়েস্ট করেন যে হচ্ছে যে ইয়াস আমি একটা প্রমিসিং কাজ করছি, তারা কিন্তু আপনাকে ফান্ডিংও করবে। তো এরকম ধরেন 3-4টা পেপার নিয়ে ফান্ডিং পাইলেই তো অনেক টাকা হয়ে যায়। ঠিক আছে, তো আমার আমার মনে হয় আপনাদের সাথে আমার কাজ করার একটা বড় মোটিভেশন হচ্ছে
আমার এখান থেকে কিছু পেপার বেরোবে। তো এটা নিয়ে কোনো টাইম নষ্ট করা যাবে না আসলে, যে না আমি আসলে নিয়ে বসে রয়েছি, সময় যাইতেছে যাক। হ্যাঁ, লার্নিং পারপাজে যে ক্লাসগুলো হবে সেগুলো লার্ন করবেন, শিখবেন, সময় নিয়ে শিখেন। তার পরবর্তী যখনই গ্রুপ অ্যাসাইন করে দেওয়া হবে, আপনারা যখন কাজ করবেন, দেন আই থিঙ্ক আপনারা একটু রেসপন্সিবলি কাজ করলেই হবে। আর আমি তো আছি, আমি মনে হয় আপনাদের সাথে যারাই আমাকে মেসেজ দিচ্ছেন আপনারা জানেন যে আমি টাইমলি রিপ্লাই করি, আমি কোনো মেসেজ ফালাই রাখি না। মানে আমি আই এম ভেরি মাচ অ্যাকাউন্টেবল টু মাই ডিউটিস। আচ্ছা, নেক্সট কোশ্চেন। এই এরপরে কি আছেন? মিস সাবিহা মানসুরা। হ্যালো, আসসালামু আলাইকুম। অ্যাকচুয়ালি আমার নাম হাফসা, আমি আমার হচ্ছে অন্য একটা আইডি দিয়ে জয়েন করছি। তো স্যার, আমার কোশ্চেনটা হচ্ছিল, আমি হচ্ছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, কৃষি অর্থনীতি ও গ্রামীণ উন্নয়ন অনুষদে। তো আমি হচ্ছে 4th ইয়ারে পড়াশোনা করছি। তো আমার ফিল্ডটা হচ্ছে এরকম যে পিওর এগ্রিকালচারও না, এগ্রিকালচারাল ইকোনমিক্স, আবার হচ্ছে আপনাদের মতো পিওর ফাইন্যান্স কিংবা ম্যাথমেটিক্সও না। তো আমার হচ্ছে জানার ইচ্ছা, মানে আপনার ল্যাবে যদি আমি জয়েন হই, সেক্ষেত্রে আমার যে রিসার্চ ফিল্ডটা লাইক সোশ্যাল সায়েন্স নিয়ে বেশি, সেই অনুযায়ী আমি কোনো কাজ করতে পারবো কিনা, এই ল্যাবটাকে আমার জন্য সুইটেবল হবে কিনা, এই দেখেন, কোশ্চেনটা। থ্যাংক ইউ। আমার কথা হচ্ছে যে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি যদি আপনার ফিল্ডে প্রপার ডেটা থাকে, ঠিক আছে, এবং হচ্ছে যে আপনি যদি আমাকে এটা এনশিওর করতে পারেন যে আমি আপনাকে প্রপার ডেটা দিতে পারবো আমার ফিল্ডে, ঠিক আছে, আপনি আপনার সেই ফিল্ডে যদি আহ, মানে ডেটা থাকে, তাহলে তো অবশ্যই পেপার করা পসিবল। কারণ রিসার্চ জিনিসটা তো এরকম না যে হচ্ছে যে এগ্রিকালচারাল ইকোনমিক্স বা ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স বা হচ্ছে যে অন্য ব্র্যান্ডের ছেলেপেলে শিখতে পারবে না, সবাই রিসার্চ শিখতে পারে। রিসার্চ শিখতে কোনো ডিসিপ্লিন দরকার হয় না, রিসার্চ একটা আলাদা ডিসিপ্লিন। সমস্যাটা হচ্ছে যে আপনার ফিল্ডে যদি কোনো ডেটা না থাকে, আপনি ধরেন এই ফাইন্যান্সের কাজ করে তো আপনার কোনো কাজ হবে না, এটা হচ্ছে আসল কথা। ঠিক আছে, ফাইন্যান্স অ্যাকাউন্টিং এর সুবিধা হচ্ছে তাদের অ্যানুয়াল রিপোর্টের ডেটা আছে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ডেটা আছে, ইকোনমিক্স এর ম্যাক্রো ইকোনমিক ভেরিয়েবলের ডেটা আছে অনলাইনে, অনেক কিছু নিয়ে আপনি চাইলে খেলাধুলা করতে পারবেন। কিন্তু আপনার এগ্রিকালচারাল ইকোনমিক্স বা কৃষি অর্থনীতির এরিয়াগুলা, এইগুলা আমি প্রপারলি এখনো এক্সপ্লোর করি নাই, আমি জানি না ওইখানে কেমন ডেটা আছে। তাহলে হচ্ছে আমি একটু একটু বলবো যে আমাদের কোন কোন ডিপার্টমেন্ট আমরা পড়াশোনা করি। হ্যাঁ, অবশ্যই। স্যার, আমরা হচ্ছে স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টও আছে, আমাদের ইকোনমিক্স আছে, তারপর হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট একটা ডিপার্টমেন্ট আছে, আমাদের ফিনান্সেরও একটা ডিপার্টমেন্ট আছে। সো হচ্ছে ডিপার্টমেন্ট গুলো অ্যালাইন করে, কিন্তু হচ্ছে আমরা হচ্ছে অ্যাপ্লাইড, আপনারা যেটা হচ্ছে আমার মনে হয় থিওরিটিক্যাল আপনাদের ক্ষেত্রে ব্যাপার, কিন্তু আমরা হচ্ছে সেই নলেজ গুলা এগ্রিকালচার আমরা কিভাবে ইউজ করতে পারি সেটা। আমাদের আরেকটা ডিপার্টমেন্ট হচ্ছে ম্যানেজমেন্ট, মানে এগ্রি বিজনেস। সো আমি অ্যাকচুয়ালি হচ্ছে যেটা বললাম যে আমরা হচ্ছে পিওর এগ্রিকালচারও না, আমরা হচ্ছে আপনাদের হচ্ছে পিওর ইকোনমিক্স কিংবা হচ্ছে ওই স্ট্যাটিস্টিশিয়ান না। তো আমরা হচ্ছে ওই নলেজটা। আমি তো নিজেও এনভায়রনমেন্টাল ইকোনমিক্সে মাস্টার্স করছি, আমি জানি আপনার এরিয়াটা কেমন, ঠিক আছে। আমাদের এগ্রি ইকোনমিক্স এর টিচারও ক্লাস নিতে। তো আমি আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে যে আপনি আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে পেপার যেহেতু আপনি এখন পর্যন্ত বা রিসার্চ এখনো করেন নাই, আপনি জয়েন হইতে পারেন, ঠিক আছে। তার পরবর্তীতে মানে রিসার্চ শিখেন কেমনে করে। আর ডেটা আমার মতে আপনার ফিল্ডে কিছু সেকেন্ডারি ডেটা সোর্স হয়তো আছে, বা ওয়ার্ল্ড ওয়াইড এগ্রিকালচারাল ইকোনমিক্স এর ডেটা নিয়ে আপনি যদি কোনো কাজ করতে পারেন, তাহলে আমার মনে হয় সেটা ভ্যালু এডিশন করবে, ঠিক আছে। সোফার আমার মনে হয় আপনি জয়েন করতে পারেন, কারণ আপনি ইকোনমিক্স বা মানে যে কোনো ইকোনমিক্স এর কাজেই আপনি আপনার প্রোফাইলকে বাড়ি করবেন, ঠিক আছে মিস সাবিহা। জি জি, থ্যাংক ইউ স্যার। আজিজা ম্যাম বলেন। হ্যালো এভরিওয়ান, জি আমি ম্যাডাম। আজিজা, আমি নটর ডেম ইউনিভার্সিটিতে আছি।
আমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। তো আমার রিসার্চ বাডিতে জয়েন করার মেইন পারপাসটা হচ্ছে আমি আসলে এতদিন যেসব পেপার করেছি ওই যে স্ট্যাটা এসপিএসএস দিয়ে, সো ফার এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট ছিল প্রমোশনের জন্য, বাট যেহেতু আমি এখন পিএইচডির জন্য চিন্তা ভাবনা করছি, সো আমি আসলে আমার মডেলিং বলেন বা আপনি যেটা বললেন, হ্যাঁ, এখন মাল্টি ডিসিপ্লিনারি অনেক ধরনের রিকোয়ারমেন্ট আছে। যেমন আমি আমার প্রফেসরদের প্রোফাইল দেখছিলাম, সো ওখানে শুধু অ্যাকাউন্টিং বলতে আসলে কিছু নাই, অ্যাকাউন্টিং এর সাথে ইকোনমিক্স, সাথে মেশিন লার্নিং, এভরিথিং ওরা ডিমান্ড করছে বা ওদের রিসার্চ এরিয়া হচ্ছে এটা, যেখানে আমার মেজর ড্রব্যাকস আছে যে আমি ডাটা সায়েন্সের কিছু কোনো ধরনের নলেজ আমার নাই। পাইথন আমি শেখার ট্রাই করছি, বাট অনেক কারণে আমার হয়ে ওঠেনি ডিউ টু ল্যাক অফ টাইম অ্যান্ড এভরিথিং। সো আমি আসলে আমার এইমটা হচ্ছে আমি এখানে আমার নলেজটা আরো এনরিচ করতে চাই, বিশেষ করে মডেলিং। আপনি যেটা বললেন, হ্যাঁ, মডেলিং সাইডটাতে আমার বিশাল উইকনেস আছে। আর হচ্ছে আমি আমার কিছু ভালো পেপার এখান থেকে পেতে চাই, হ্যাঁ, যেমন ধরেন আমার টার্গেট হচ্ছে সাস্টেইনেবল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অথবা ইএসজি অথবা কার্বন অ্যাকাউন্টিং রিলেটেড কোনো টপিকে কাজ করা। সো দ্যাটস মাই পারপাস। হোপফুলি এই ধরনের কাজ হলে আমি ওখানে চেষ্টা করব কন্ট্রিবিউট করার আমার বেস্ট পসিবল ওয়েতে। দ্যাটস অল। জি, আমি আমার আসলে কি বলে যে আমার রিসার্চ ইন্টারেস্ট আসলে ওই ফিল্ডে। তো সাস্টেনেবল ফাইন্যান্স, এনার্জি ইকোনমিক্স, তারপরে হচ্ছে এনভায়রনমেন্টাল ফাইন্যান্স, এবং আমার মানে আমি এই বছর যে অ্যাপ্লাই করব ওইটাও আসলে এই ফিল্ডেরই থাকবে, মানে এনভায়রনমেন্টাল ফাইন্যান্স বা ক্লাইমেট ফাইন্যান্স, সাস্টেনেবল ফাইন্যান্স বা এনার্জি ইকোনমিক্স, এই সকল ফিল্ডে। সো আই থিঙ্ক ম্যাডাম আপনি পাবেন, এরকম গ্রুপ আপনি থাকবে, এরকম কাজ অবশ্যই থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে মিস্টার মোহাম্মদ দীপু। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাওয়া যাচ্ছে আমাকে? হ্যাঁ, ইউ আর অডিবল। আচ্ছা, ঠিক আছে। আমি হচ্ছে মোহাম্মদ দীপু। আমার 2023-এর ডিসেম্বরে আমি বিবিএ সম্পন্ন করেছি বাংলাদেশের একটা সুনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে। তারপর আমি 1 বছর আইপিসি ব্যাংকে জব করেছি এবং এখন আমি রয়েছি সাউথ কোরিয়াতে মাস্টার্স করার জন্য আমি চলে এসেছি অলমোস্ট 1 বছর ধরে। তো এখানে আমি মাস্টার্স করছি এবং সাথে হচ্ছে এখানকার ইউনিভার্সিটিতে আমি আমার প্রফেসরের আন্ডারে আমি রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছি। এখন আমি এখন পর্যন্ত আমি 4টা প্রজেক্টে আর কি কাজ করছি। 4টাতে হচ্ছে আমি মেইন অথর হিসেবে কাজ করছি এখন। আর এটা হচ্ছে আমার 5th প্রজেক্ট আর কি। এখন আমার যে মেইন প্রবলেমটা এটা হচ্ছে যে আমি যখন ডেটা কালেক্ট করার পর যখন আমি ডেটা অ্যানালাইসিস করব, এই পার্টটাতে আসলে আমার মেজর ল্যাকিংসটা। মানে আমি চাচ্ছিলাম যে এইখান থেকে যদি এই পার্টটা যদি আমি ভালো করে শিখে যেতে পারি, সো এই জন্য আর কি এখানে জয়েন করা। হ্যাঁ, বুঝতে পারছি জিনিসটা। অলরেডি আপনি আপনার মানে ঠিকঠাক গন্তব্যেই আছেন। তো মানে ইউ আর অ্যাকচুয়ালি ডুইং ইউর স্টাডি ইন এ ভেরি গুড ইউনিভার্সিটি এন্ড গুড কান্ট্রি অ্যাজ ওয়েল। বিষয়টা হচ্ছে যে একটা পেপার আসলে পাবলিশ করতে গেলে, ধরেন Q2, Q1 এগুলাতে পাবলিশ করতে গেলে, বা ABS3 বা 4 স্টার, তো আসলে আমার মানে সত্যি কথা বলতে আমার দ্বারা পসিবল না এখন ABS 4 স্টার। ইভেন আমার প্রফেসরদের দ্বারাও, মানে আমি যাদের সাথে কাজ করি, ফরেন ইউনিভার্সিটি টিচাররা যারা আছে, ঠিক আছে, ওনারাও আসলে 4 স্টারে কোনো জমা করে নাই। 4 স্টার আসলে কি, 4 স্টার হয়েছে নোবেল লরেটদের জার্নাল অফ ফাইন্যান্স বা এগুলো হয়তো পিএইচডি করার পরবর্তীতে ঈশ্বর চাইলে সম্ভব হতে পারে। তো ABS3-তে আমার হচ্ছে যে আমি পেপার জমা দিছি, হ্যাঁ, এবং রিভিউতে আছে। ABS2-তেও আমার পেপার রিভিউতে আছে, এবং হচ্ছে যে ABDC-A-তে আমার পেপার রিভিউতে আছে, অস্ট্রেলিয়ান বিজনেস ডিনস কাউন্সিলের। তো রিসেন্টলি তো গতকালকে একটা Q1 হয়েছে। যাই হোক, তো পয়েন্ট অফ ভিউ হচ্ছে যে আপনি আমি একটা বিষয় বলি যে পেপার লিখতে গেলে শুধুমাত্র আমি মডেলিংটাকে ক্লেরিক্যাল কাজ বলি, সত্যি কথা যেটা। কারণ আমি যে সময় মডেলিং শিখলাম, আমার আমার প্রফেসর আজকে থেকে মানে বছরখানেক আগে আমাকে একটা কথা বললো যে তুমি মডেলিং ভালো পারো,
এবং আমি সত্যি কথা এমআরএল থেকে বা এলসিভিআর থেকে যখনই আমার রিভিউ আসতো, তারা এমন ভাবেও আমাকে কথা বলছে যে তোমার মেথোডোলজি এন্ড মানে অ্যানালাইসিস নিয়ে কোনো অবজারভেশন নাই, এক্স্যাক্টলি এই ওয়ার্ডটাই ইউজ করছে, কিন্তু তুমি ইন্ট্রোডাকশন কিভাবে লেখে এটা তুমি জানো না। At first, learn from few papers of this journal, then you write it and resubmit your paper. তো এটার আসলে তারা তো ভদ্র ভাষায় লিখছে, তাদের মনের মধ্যে হয়তো এরকম ছিল যে তুমি তো আসলে মিনিমাম নলেজও নাই, ইন্ট্রোডাকশন কিভাবে লিখতে হয়, লিটারেচার রিভিউ কিভাবে লিখতে হয়। তো আমি পরবর্তীতে স্যারদেরকে বলছি যে স্যার আমাদের হচ্ছে যে মডেলিং নিয়ে আসলে আমার তো কোনো প্রবলেম নাই, তারা মডেলিং নিয়ে কোনো কথাও বলে না, ইভেন তারা অবজারভেশনও দেয় না, কি জন্য জানি আমি যাই না, কিন্তু তারা আমার ইন্ট্রোডাকশন লিটারেচার রিভিউ খুবই বাজে। তখন তারা আমাকে আসলে শিখাইলো, কারণ তাদের লেকিংসটা ছিল, মানে ইভেন আমার প্রফেসরের লেকিংস ছিল মডেলিং, সে ইউকের একটা ইউনিভার্সিটির প্রফেসর। তো তো হচ্ছে যে আহ, উনি আমারে বলতো যে তুমি আমাকে মডেলিং করে দাও, আমি তোমার ইন্ট্রোডাকশন লিখে দিব না, লিটারেচার রিভিউ লিখে দিব না, কোনো সমস্যা নাই। তো আমার আসলে এই জিনিস শিখতে অনেক সময় লাগছে। তো মিস্টার দীপু, আই থিঙ্ক হচ্ছে যে আপনি তো অবশ্যই মডেলিং, আমি আপনাকে এখানে আহ, আমরা মানে ইয়ে করবো, ইন্ট্রোডিউস করবো, জিনিসগুলো দেখাবো কিভাবে করে না করে। বাট হচ্ছে যে আমার মনে হয় পেপার লিখতে গেলে ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, এগুলো প্রত্যেকটা জিনিস ইম্পর্টেন্ট। আমার এক প্রফেসর একটা কথা বলছিল যে এডিটর কিন্তু তোমার মডেলিং জানে না। যেরকম আমি রিসেন্টলি 2024 সালে একটা মডেল আসছে, মানে পপুলারলি ফাইন্যান্সে ইউজ করা শুরু হয়েছে, বায়ো ইনফরমেটিক্স এর একটা মডেলিং, সেটার নাম হচ্ছে মার্কভ মডেল। নাম শুনছেন হয়তো বা অনেকে শুনছেন না। তো আরেকটা মডেল হচ্ছে সিএসসি, মানে কম্পিউটার সায়েন্সে খুব ইউজ হয়, নাম হচ্ছে আপনার ডিবায়াসড মেশিন লার্নিং মডেল বা ডায়াবোল্ট মেশিন লার্নিং মডেল, বা হচ্ছে যে ডাবল মেশিন লার্নিং মডেলও বলে। ঠিক আছে, একমাত্র মডেলিং যেই মেশিন লার্নিং এর টেকনিক আপনি কজালিটি টেস্ট করতে ইউজ করতে পারবেন। মানে মেশিন লার্নিং কোনো সময় কজালিটি টেস্ট করে না। কজাল র্যান্ডম ফরেস্ট একটা অনসাম্বল মডেল আছে যেটা দিয়ে করা যায়, কিন্তু আপনার নর্মালি মেশিন লার্নিং এর কাজ হচ্ছে ভ্যালিডেশন করা, প্রেডিক্টেবিলিটি যাচাই করা। কিন্তু ওই একটা টেস্টিং এর কথা শুনে আমার প্রফেসর বলতেছে তুমি এটা ইউজ করছো? আমি বলছি হ্যাঁ। তুমি পেপার যতটুকু করছো করছো, আমার দেওয়া ইন্ট্রোডাকশন আমি লিখে দিতেছি। সে ওই পেপারে ইন্ট্রোডাকশন এডিট করছে, সে আমাকে তো আপনার যে পয়েন্টটা সেটা আমি অ্যাড্রেস করছি। আমার মনে হয় যে হচ্ছে যে ইউ উইল সার্টেনলি আন্ডারস্ট্যান্ড হাউ টু ডু দিস, এন্ড ইফ ইউ হ্যাভ ফর এনিথিং অ্যাপার্ট ফ্রম দ্যাট দেন ইউ মে অলসো সে। আর আরেকটা কোশ্চেন ছিল, আমি আসলে আমার যে সাবজেক্টটা, আমি যে কোর্সে পড়াশোনা করছি এটা হচ্ছে গ্লোবাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আর আমার বিবিএ ছিল হচ্ছে মার্কেটিং ছিল। তো আমার হচ্ছে যে আমি ডোমিনে কাজ করি সেটা হচ্ছে এআই ড্রিভেন বিজনেস, তারপর হচ্ছে বিজনেস ইনোভেশন, বিজনেস অ্যানালিটিক্স আর সাস্টেনেবল মার্কেটিং আর মাইক্রো ফাইন্যান্স নিয়েও আর কি আমার ইন্টারেস্ট আছে। তো আপনারা তো ফাইন্যান্স নিয়ে কাজ করবেন, তো এটা কি? আপনাকে আমি একটু আটকাই একটা বিষয়। আপনার কাছে ডেটার অ্যাক্সেস কেমন আছে? আপনারা তো সাউথ কোরিয়াতে আছেন, আপনার কাছে অবশ্যই কি কিছু ডেটার অ্যাক্সেস থাকার কথা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আমি 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 যখনই কোনো আপনি জয়েন করেন, আপনার আর কিছু জানার দরকার আমি নেই। অলরেডি জয়েন করে ফেলেছি এই গ্রুপে, মানে এটাতে। আই থিঙ্ক আপনি ইউ উইল ডু ফ্যান্টাস্টিক জবস। হ্যাঁ, ঠিক আছে, আমার মডেল রান করতে ভাই মানে 6 আওয়ার্সও লাগে না পুরো পেপারের। আই এম ভেরি গুড এট মডেলিং। পেপার লিখতে 2-3 দিন 4 দিন লাগে হয়তো। আপনারা যদি বেশি সময় নেন নিলেন, হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। আমার মডেল করতে টাইম লাগে না, মানে মডেলিংই মেইন পেপারের। মডেল করতে আমার 6 ঘন্টার বেশি সময় লাগে না। আমার তো কাছে ডেটার অ্যাক্সেস মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে। তো ওকে, আমি দেন উইল হ্যাভ টকস, মানে আমরা কথা বলবো এটা নিয়ে, কোনো আচ্ছা, অসুবিধা নেই। ঠিক আছে, ধন্যবাদ। এরপরে কি আছেন? মিস মেহজাবিন আক্তার মিম, সরি সরি, মিস্টার বাদল হোসেন। Am I audible? ইয়েস, ইউ আর অডিবল। আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে বাদল হোসেন। আমি বর্তমানে সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছি, এখন বাংলাদেশে। বা আমার মেইন প্রোগ্রামটা হচ্ছে আমি স্কলারশিপ পড়াশোনা করতেছি রাশিয়ান গভর্নমেন্ট। সো রাশিয়াতে আমার লন্ডন ইউনিভার্সিটিতে আমি এখন দ্বিতীয় বর্ষের স্টুডেন্ট, এখন সিউল ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছি এক্সচেঞ্জ প্রোগ্রাম। তো আমার প্রশ্ন হচ্ছে যে টপিকের উপরে একটা রিসার্চ শুরু করবো আর কি। সেটা হচ্ছে যে আপনার মাধ্যমে সিলেক্ট নাকি আমাদের কোনো আইডিয়া আমরা শেয়ার করতে পারবো, যে আসলে আমার এখানে একটা ইন্টারেস্ট আছে যে আমি এখানে নিয়ে কাজ করতে চাচ্ছি। বিকজ আমি হচ্ছে যে আমার
লাইক আমি লাস্ট ইয়ারে বেলারুশে ছিলাম, ওখানে আমাদের সায়েন্টিফিক স্কুল এখানে শেখানো হয়েছে যে জাস্ট টুকটাক আমি শিখছি। এন্ড দেন আমাদের ইউনিভার্সিটিতে প্রায় প্রতি বছর অনেকগুলো ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়, যেখানে কনফারেন্স আমার 2টা আছে। বাট সেই ক্ষেত্রে আমার প্রফেসর গুলো আমাকে অনেক হেল্প করছে, সবকিছু আমি নিজে শিখছি এরকম না, ওনারা অনেক কিছু হেল্প করছে, এগুলো হচ্ছে আমাদের সামনে করে নেয়, ওনারা ঠিক করে দিচ্ছে এরকম। আমার কাছে মনে হচ্ছে অনেক ল্যাকিংস আমার আছে এখানে। তো সেই ক্ষেত্রে যে ফার্স্ট মানে প্রশ্ন ছিল যে টপিক চেঞ্জের চুজের বিষয়টা কি, সেটা কি টোটালি হচ্ছে যে আপনাদের হেল্প করবেন নাকি হচ্ছে আমাদের থেকে নিবেন? আচ্ছা, আমি আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু মিস করেছি। আপনি কি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে? না না, আমি সিউল ইউনিভার্সিটিতে সাউথ কোরিয়াতে বর্তমানে আছি, বাট আমার মেইন আচ্ছা প্রোগ্রাম হচ্ছে যে রুদেন ইউনিভার্সিটিতে, যেটা রাশিয়াতে আর কি। আমি এখন এক্সচেঞ্জ আচ্ছা, প্রোগ্রামে আছি আর আপনার কি। ব্যাকগ্রাউন্ড কি ম্যাথমেটিক্স? না, আমার আমার হচ্ছে যে ইকোনমিক্স, বাট আমার স্পেশাল ফিল্ড হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশন। আচ্ছা, আর আমরা হচ্ছে যে মানে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কমপ্লিটলি সুটেবল আমাদের প্ল্যানের সাথে, সো আমরা কাজ করতে পারবো আশা করি। ঠিক আছে, আপনার ব্যাকগ্রাউন্ড কমপ্লিটলি সুইটেবল। আপনি এ টু বি মানে আমার মনে হয় হচ্ছে যে কাজ করতে মানে আপনার যে টপিকটা যেটা বললেন যে হচ্ছে যে টপিক চুজিং এর ব্যাপারটা, আমি তো বললামই প্রথমে যে আপনারা হচ্ছে যে নিজের আগে মানে আপনাদের ইন্টারেস্টটা শো করেন যে আমি এই নিয়ে কাজ করতে চাইতেছি। দেন আমার কাছে মনে হয় যদি এটা পসিবল, তাহলে মানে সম্ভাবনা অনেক বেশি যে ওইটা নিয়ে কাজ করা পসিবল। বাট আপনারা টপিক চুজ করার আগে অবশ্যই আপনারা একটু চিন্তা করে নেবেন যে এই বিষয়ে আপনার ডেটার অ্যাক্সেস আছে কিনা। আপনি যদি আমাকে এটা এনশিওর করতে পারেন ডেটার অ্যাক্সেস আছে, তাহলে আমি আপনাদেরকে মডেলিং এর সাপোর্ট অবশ্যই দিব, শিখাবো। ঠিক আছে, বা হচ্ছে যে পেপার রাইটিং, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। আমার আমি আসলে অনেক কষ্ট করে পেপার রাইটিং শিখছি, এখন আমি আসলে ভালোই করতে পারি। ঠিক আছে, কারণ আমি আমার কাছে মনে হচ্ছে, কারণ পেপার তো এখন আর রিজেকশন হচ্ছে না, ইটস এ ভেরি গুড থিং। তো তো হচ্ছে যে পেপার রাইটিং শিখাবো। ঠিক আছে, কেমনে লিখতে টিখতে হয়। আমি এখন বর্তমানে রাশিয়াতে আছি, তো রাশিয়াতে স্যাংশনের কারণে অনেক ডেটা আমি হচ্ছে পাই না, ইভেন আমার ভিপিএন ইউজ করার ডেটা হচ্ছে আমার কোর্স ওয়ার্কের জন্য কালেক্ট করতে হয় আর কি। বাট মানে প্রফেসর ওদের হয়তো অ্যাক্সেস আছে বিভিন্ন ইয়েতে, বাট আমার আসলে নাই আর কি, তো এটা একটা সমস্যা। বাট নেক্সট মান্থ আমি আবার সাউথ কোরিয়াতে ব্যাক করবো, আই হোপ তখন আর কোনো সমস্যা হবে না। থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। ঠিক আছে, আপনি তাহলে জয়েন করে যান। নেক্সট মেহজাবিন আক্তার মিম। আসসালামু আলাইকুম স্যার। জি, শোনা যাচ্ছে। আচ্ছা স্যার, আসলে এখানে সবাই অনেক এক্সপিরিয়েন্স, আমি মাত্র হচ্ছে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিকের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট বিবিএ থেকে। মানে আমি সত্যি কথা বলতে মানে কিছুই জানি না রিসার্চের ব্যাপারে। আমি জাস্ট মানে আমার হায়ার এডুকেশনের জন্য আমি জাস্ট জানি যে রিসার্চ করলে স্কলারশিপ বা এরাসমাস স্কলারশিপের জন্য মানে খুবই সুবিধা হয়। তো আমি আসলে কিছুই বলতে পারবো না আপনাকে যে কি লাগবে বা কিরকম, কিন্তু আমি জাস্ট জানি যে আমার ফাইন্যান্সে আমার খুবই ইন্টারেস্ট আছে। জি, থ্যাংক ইউ। আপনি তাহলে জয়েন করেন, যেহেতু আপনি আসলে শিখতে চাইতেছেন। বাট আচ্ছা, আপনি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা অনেকেই কোনো প্রিভিয়াস নলেজ নাই এই রিসার্চের বিষয়টাতে। একটা কথা বলি, আহ, ধরেন আপনি একটা ঢিল ছুড়লেন, ওই ঢিলটা একদম জায়গা মতো যে লাগবে তার কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে, মানে আপনার মানে যেরকম হচ্ছে যে আহ, একজনের অভিজ্ঞতা আছে কাজ করার, আরেকজনের অভিজ্ঞতা নাই। তো আপনাকে এটা মাথায় রাখতে হবে যে আপনার মানে আপনি যদি খুব ভালোভাবে ডেডিকেটেডলি কাজ না করেন বা হচ্ছে লার্নিং প্রসেসটাতে আপনি যদি সময় না দেন, তাহলে কিন্তু আপনি পেপার রাইটিং করা বা হচ্ছে যে আপনি একবারে ফাইনালি একটা রিসার্চ শিখতে পারবেন, এটা আমি গ্যারান্টি করতে পারি না। ঠিক আছে, তো যার একদমই নলেজ নাই, আমার ক্লাস আসলে মানে স্যার আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাচ্ছিলাম। জি বলেন। হ্যাঁ, মানে যে রিসার্চ পেপার যে মানে কিভাবে, মানে আমি জাস্ট
যেটা শুরু থেকে শুরু করতে চাচ্ছি, যে রিসার্চ পেপার যে বিভিন্ন অংশগুলো থাকে, আমি জাস্ট বুঝতে চাচ্ছি আর কি, যে কিভাবে পড়তে হয় বা কিভাবে এটা শুরু করতে হয়, জাস্ট একটু কি। আমার এখনো পাবলিকেশনের দিকে কোনো আসলে ফোকাস নাই, টু বি ভেরি অনেস্ট। হ্যাঁ, আমি এটাই বললাম আর কি আপনাকে যে আহ, আপনি আগে রিসার্চটা বুঝেন বা শিখেন। কারণ আমি আসলে মানে যখন আমি গ্রাজুয়েশন মাস্টার্স লেভেলে ছিলাম, তখন আসলে টিচারদেরকে পায়ে ধরেও আসলে রিসার্চ শেখানো মানে ওনাদের থেকে শিখতে পারিনি। ওনারা বলতো এই বই পড়েন ওই বই পড়েন, বই পড়ে তো কি ভাই রিসার্চ শেখা যায়নি, মানে আই ডোন্ট থিঙ্ক সো। কারণ রিসার্চে আসলে মিলিয়নস অফ জায়গাতে আপনার মনোযোগ দেওয়া লাগে। আমি যে সময় একটা ফাইনাল পেপার বা ম্যানাস্ক্রিপ্ট রেডি করি, তখন ওই ম্যানাস্ক্রিপ্ট রেডি করতে যায় আমার ক্ষুদ্র ক্ষুদ্র ছোট্ট ছোট্ট সব জিনিস আমার মানে হাতে ধরে ঠিক করা লাগে। বলার মতো না, এত জায়গা ঠিক করা লাগে। তো অটোমেটিক্যালি মাথার মধ্যে একটা মাইন্ড সেট আপ হয়ে যায় যে আমার এটা দেখার পরে ওটা দেখতে হবে, এটা দেখতে হবে, এটা দেখতে হবে, এটা দেখতে হবে। এটা মানে একদম মানে কি বলে একটা কনগ্রুয়েন্স, একটা সিকোয়েন্সিয়াল টাইম ফ্রেমের মধ্যে চলে যায় যে না আমি এটার পরে এটা করবো, এটার পরে এটা করবো। তো এবং আমার কাজ আসলে কি, আমার ম্যানাস্ক্রিপ্ট গুছাইতে বেশি সময় লাগে না, মানে বেশি সময় লাগে না, খুব অল্প সময় হয়ে যায়, মানে খুবই আহ, কম সময় লাগে। সো আমি আপনার ওই প্রবলেমটা যেটা আছে ওটা আমি আই থিঙ্ক অ্যাড্রেস করতে পারবো। মানে আই থিঙ্ক প্রথম দিকে যে ক্লাসগুলো থাকবে ওগুলাতে আপনি শিখতে পারবেন না, থ্রু আউট দ্য প্রসেস আপনি কোনো একটা গ্রুপের সাথে অ্যাড হন, কাজ শিখেন, ঠিক আছে? তো কাজ শিখতে তো সমস্যা নাই, দেন আপনি নিজেই হচ্ছে যে এক সময় এটার তাড়না ফিল করবেন যে না আমার আসলে পেপার থাকা দরকার, আমার রিসার্চ থাকা দরকার। ওই মোটিভেশন যেদিন আসবে ওই দিন দেখবেন অটোমেটিক্যালি আপনি মানে দিন আর রাত এক করে ফেলতেছেন। জি স্যার, আমি অনেকবার আসলে অনলাইনে ট্রাই করছি পড়ার, কিন্তু সত্যি কথাই মানে আমি কিছুই বুঝি নাই, মানে আমার সব মাথার উপর দিয়ে গেছে। আসলে রিসার্চ জিনিসটাই তো মাথার উপরে দেওয়া যায়, রিসার্চ তো আর মানে বোঝার মতো জিনিস না। আচ্ছা, এরপরে হচ্ছে আহ মিস্টার রিফাত সরকার। মিস্টার রিফাত সরকার না থাকলে মিস। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি বলেন। আমি বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স ডিপার্টমেন্টে পড়াশোনা করতেছি, ফাইনাল ইয়ার আর কি। আমার কথা মানে রিসার্চ একটা পেপার পাবলিশ করতে যে প্রসেস গুলো আছে মেথোডোলজি, তারপরে এসএ, Q1-3, যে মানে যে ধাপগুলো আছে এগুলা কিভাবে করতে মানে শিখতে পারবো, আর কিভাবে কাজ করতে হবে, আমি কি কোর্সটা করলে কি এগুলা শিখতে পারবো? আমার মনে হয় যে মানে আপনি শিখতে পারবেন কিনা আমি জানি না, এটা আমি গ্যারান্টি করতে পারি না, ঠিক আছে? আহ, মানে ইটস নট পসিবল ফ্রম মাই টু গ্যারান্টি ইউ, বাট মানে আমি মোটিভেট করব একটা জায়গাতেই, এই আপনারা যারা আছেন এখনো, ঠিক আছে, কতজন আছেন আমি জানি না, ঠিক আছে? আম, সবাইকে একটা কথা বলবো আমি, ঠিক আছে, যে আপনারা যদি মোটিভেটেড না হন, আপনার যদি তাড়না না থাকে, তাহলে আপনারা জয়েন করেন না, ঠিক আছে? সেটা হচ্ছে বিষয়। যদি আপনারা ফিল করেন যে না আমার আসলে পেপার লাগবে, কেন লাগবে এটা আগে জিজ্ঞাসা করেন। আপনি আমার এরকম অনেক রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ছিল, একজন দুইজন, যারা নাকি দুইটা পেপার করার পরবর্তীতেই বলতেছে স্যার আমি এখন বিসিএস দিব। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে বিসিএস দাও, পেপার তো শেষ হয় নাই এখনো। তো পরে বলতেছে স্যার আমার একটু সময় লাগবে এখন। আমি বলছি, ঠিক আছে তুমি কাজ করতে হবে না, আমি করে দিব না, তোমার অথরশিপের নাম পাওয়া যাবে, ডোন্ট ওয়ারি। তো আমি আবার এই বিষয়ে ইথিক্যাল, আমি কেউ কাজ করে থাকলে তার আমি অথরশিপ ছাড়া আমি দেই না, কিন্তু তার কাজ যদি আমার কোনো কাজেই না লাগে তাহলে আমি তার অথরশিপ দেই না, ঠিক আছে? এটাও সত্য কথা। তো আর কোর্স আউটলেটটা কিভাবে কি? সেগুলো আমরা সামনে ডিসকাস করবো। আপাতত আউটলেট মানে আপনার আমরা প্রথম দিকে কিছু ক্লাস করাবো আপনাদেরকে, ঠিক আছে? দেন সেই ক্লাসের পরবর্তীতে আমরা যে আপনাদের থেকে রিসার্চ প্রপোজাল আমি এক্সপেক্ট করব, আপনারা জমা দিবেন। রিসার্চ প্রপোজালের পরবর্তীতে যে যার প্রপোজাল গুলা টিকবে, ঠিক আছে, ওগুলোর উপর ভিত্তি করে গ্রুপিং করে দেওয়া হবে। এই গ্রুপে আপনাদের প্রত্যেকেরই একজন গ্রুপ লিডার থাকবে। সেই গ্রুপ লিডার যে আপনাদের সাথে কমিউনিকেশন করে, ঠিক আছে, প্রত্যেকেরই একটা করে হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনারা করবেন। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে, আপনারা আমাকে টাইম টু টাইম আপডেট জানাবেন যে কি অবস্থা না অবস্থা, আর প্রতি সপ্তাহে আমরা সেগুলো ডিসকাস করব।
প্রত্যেক গ্রুপের আউটপুট এবং আউটকাম এবং গ্রুপের কাজগুলা, ঠিক আছে, শিখাবো, করাবো, এই আর কি চলতে থাকবে। যত তাড়াতাড়ি আপনার কাজ শেষ হবে তত তাড়াতাড়ি পাবলিকেশনে যাবো। আর পাবলিকেশন প্রসেসও আপনাদের শেখার দরকার আছে আমার মনে হয়, কারণ অনেকেই পেপার করে কিন্তু পেপার আসলে পাবলিশ করতে হয় কেমনি এটা জানে না। কারণ ওদের অভিজ্ঞতা নাই পেপার জমা দেওয়ার। প্রথমে কি আমাদের ভাইয়া বলেন। বলতেছে প্রথম যে মানে যে ধাপগুলো আছে মানে একটা রিসার্চ করার জন্য, এগুলো কি আমাদের আগে শেখানো হবে না? হ্যাঁ, স্টেপ এইগুলাই আমি তো বললাম যে শিখাবো। আমি তো বললামই আমি 7টা ক্লাস নিব, 7টা ক্লাসে আমি হচ্ছে যে এগুলো আগে শিখাবো, দেন আপনাদেরকে আমি ইয়েতে ফোকাস করাবো। ঠিক আছে। আপনি আশা করি আপনার কোশ্চেন আমি মানে আনসার করতে পারছি, রাইট মিস্টার রিফাত? জি ভাইয়া। ওকে, তারপরে হচ্ছে এরপরে কি আছে? এরপরে হচ্ছে মিস এস জাহান। আসসালামু আলাইকুম। জি বলেন। হ্যালো, খুব দুঃখিত আমার ওই যে হাতে চাপ লেগে জিজ্ঞাসা করে গেছে, আপনি কিছু মনে করেন স্যার? না না, ইটস ওকে, বলেন। আচ্ছা, আমার হচ্ছে আমার আমার প্রশ্নের উত্তর অলরেডি আমি কিছু পেয়ে গেছি আর কি। খুব বেশি প্রশ্ন নাই আমার, মানে আমার হচ্ছে ওই যে একটু আগে একজন আপু বললেন না যে ওনার আসলে খুব বেশি কি কোনো অভিজ্ঞতাই নাই, রিসার্চ সম্পর্কে কিছুই জানেন না। সেম আমারও একই অবস্থা, আমি কিছুই জানি না, জিরো নলেজ। তো আমি স্যার এইটা জানতে চাচ্ছিলাম যে আমি অ্যাটলিস্ট কিছু জানতে পারবো কিনা, মানে আমার এরকম এক্সপেকটেশন নাই যে এখান থেকে একদম পেপার পাবলিশ করে আমি খুব বড় কিছু হয়ে যাবো, এখন কিছু এক্সপেক্ট করছি না, তবে আমি শিখতে পারবো কিনা এটাই জানার ছিল। আমি ওটা তো বললাম যে শিখতে পারবেন, আশা করি অসুবিধা হবে না। এখানে অনেক ভাই এবং আপুরা আছেন যারা হচ্ছে অলরেডি তারা অনেক কিছুই জানেন, কারো পেপারও আছে হয়তো। তো তাদের সাথে আমাদের অ্যালাইনমেন্ট কি করে হবে, বা তারা তো অনেক অভিজ্ঞ, আমরা তো কিছুই জানি না, বা আমি সবচেয়ে ভালো হয় যে অভিজ্ঞ লোকের সাথেই থাকা, কারণ কি জানেন, তখন আপনি বুঝতে পারবেন যে ওনারা আসলে কত ওনাদের সাথে কাজ করার অভিজ্ঞতা তখন আপনি বুঝতে পারবেন। কারণ ওনারা তো আপনার সাথে ফুল টাইম কমিউনিকেশন করতেছে, আপনি তো আমার সাথে ফুল টাইম কমিউনিকেশন করতে পারতেছেন না। আপনার যে সময় একটা গ্রুপে কাজ দিয়ে দেওয়া হবে তখন তো ধারণা করা হইতেছে যদি সবকিছু ঠিকঠাক চলে তাহলে ওই গ্রুপের প্রত্যেকজন মেম্বার কো-অথর হবে একটা পেপারে, তাই না? বেসড অন কন্ট্রিবিউশন অথরশিপের সিরিয়াল মানে ফিক্স করা হবে। কিন্তু কেউ যদি কোনো কাজ না করে তাহলে তো তাকে কোনো কো-অথর হিসাবেও দেখা হবে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে যে ধরেন আপনি যার সাথেই কাজ করতেছেন তার থেকেও তো কিছু শিখতে পারতেছেন। এখন আপনি যদি সব উইক পিপুল একসাথে করে যান তাহলে তো কেউ একজন আরেকজনের মুখের দিকে তাকায় থাকবেন, তাই না? তো এই কারণে হচ্ছে যে অভিজ্ঞ মানুষের সাথেই আপনাদেরকে দেয়া হবে যাতে করে সেখানেও আপনি কিছু না কিছু এডিশন করতে পারেন। তবে একটা কথা, অভিজ্ঞরা যারা আছেন তারা দুশ্চিন্তা করেন না এটা নিয়ে। আহ, একটা বিষয় বলি, যার যার কাজ স্পেসিফাই করা থাকবে যে আপনার কাজ এতটুক, আপনার কাজ এতটুক, ঠিক আছে? মিউচুয়াল কোঅপারেশনটা যদি ভালো থাকে তাহলে ধরেন একজন আরেকজনের থেকে একটু হেল্প পাইলেন, এই আর কি। ধরেন ফুল টাইম ধরেন হচ্ছে যে আমাকে নক করলে, ঠিক আছে, ফুল টাইম ধরেন আমি একটা সাপোর্ট দেওয়াটা, ঠিক আছে, হয়তোবা ডিফিকাল্ট হবে। আমি হয়তোবা সারাদিনে একবার ল্যাপটপ নিয়ে বসলাম, তখন হচ্ছে যে সবার আনসারের কুয়েরির আনসার দেওয়া শুরু করলাম, ঠিক আছে? কিন্তু কথা হচ্ছে যে বা যেই আনসার গুলো আমি সাথে সাথে দিতে পারবো সেগুলো আমি সাথে সাথে দিয়ে দিলাম। আর যেগুলো একটু অ্যানালিটিক্যাল, ধরেন আপনি বললেন যে স্যার আপনি একটা ডেটা সেট দিয়েছিলেন, এই ডেটা সেটের মধ্যে তো আমি প্যানেল ফরম্যাটে করতে চাচ্ছি, প্যানেল ফরম্যাটে করতে যায় তো আমি এই সমস্যার সম্মুখীন হইতেছি, একটু দেখা দেন। তো এটা তো আমি সাথে সাথে রিপ্লাই দিতে পারবো না, এটা আমার একটু রাত্রেবেলা বসতে হবে, বৈশা দেন হচ্ছে যে আমার পিসিতে এটা দেখা দেন হচ্ছে যে আপনাকে আনসার দিতে হবে। তো আপনি যদি মিউচুয়ালি কোনো একটা টিমের সাথে কানেক্টেড থাকেন, ঠিক আছে, একটা গ্রুপের মধ্যে, ওই গ্রুপের মেম্বার যদি ধরেন একটু নলেজেবল থাকে, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, বা আমার গাইডলাইন্স গুলো সে ভালো বুঝছে, তখন হচ্ছে কিন্তু সে আপনাকে গাইড করে দিতে পারবে ইমিডিয়েট যে রিপ্লাইটা। বুঝছেন মিস জাহান? জি ভাই, জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, আই হোপ আই অ্যাড্রেসড ইউর কোশ্চেনস প্রপারলি। এরপরে আর কেউ আছেন কি? বলতে পারেন এরপরে যদি কেউ থাকে। জি, আসসালামু আলাইকুম। জি, আপনি মনে হয় আগে জি, আমি আগেও বলেছিলাম, মানে আমি এখন যেটা একটু ক্লিয়ার হতে চাচ্ছি যে আমি অলরেডি যেহেতু অনার্স এবং মাস্টার্স ম্যাথে কমপ্লিট করে ফেলেছি, অ্যান্ড আবার আরেকটা মাস্টার্সের স্ট্যাটিস্টিক্সে আমি যেহেতু মানে চান্স পেয়েছি আর কি। এখন মানে
এই রিসার্চের যে ল্যাবটা আছে, যে ফিল্ডটা আছে, এটা কি আমারটার সাথে আসলে অ্যালাইন করবে? এখন আপনার স্ট্যাটিস্টিক্স তো আসলে সব জায়গাতেই লাগে, আমরা তো স্ট্যাটিস্টিক্স ছাড়া কোনো জায়গায় চলতে পারি না। ঠিক আছে। আর তো রিসার্চে তো অবশ্যই স্ট্যাটিস্টিক্স কাজে দিবেই। মানে স্ট্যাটিস্টিক্স এর কিন্তু কিছু পেপার মানে আমি দেখছি, বুঝছেন, যেরকম মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস এর কিছু পেপার আমি দেখছি। ডিরেক্টলি আমি বলবো যে মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস এর মানে ধরেন আপনি থিওরিটিক্যাল ইমপ্রুভমেন্ট করতে চাইতেছেন কিছু, বা স্ট্যাটিস্টিক্স এর যে পেপার গুলা মানে একদম পিওরলি থিওরিটিক্যাল স্ট্যাটিস্টিক্স ইমপ্রুভমেন্টের, ওগুলা তো আমি ভাই করবো না। এখন কথা হচ্ছে যে যেটা আমি করব সেটা হচ্ছে যে ধরেন স্ট্যাটিস্টিক্স ইউজ করা ছাড়া তো আর পেপার করা পসিবল না। ঠিক আছে। এখন স্ট্যাটিস্টিক্যাল ইউজ আসলে কোন লেভেলের হবে, এটা হচ্ছে দ্বিতীয় কোশ্চেন। স্ট্যাটিস্টিক্স এর লেভেল অনেক হাই লেভেলেরই হবে, অনেক হাই লেভেলের। ধরেন আমরা স্ট্যাটিস্টিক্স এর ইকোনোমেট্রিক্স ভার্সন যেটা আছে, আপনারা জানেন যে ইকোনোমেট্রিক্স স্ট্যাটিস্টিক্স আসলে ইকোনোমেট্রিক্স ইজ দ্য সাম অফ ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এন্ড ইকোনমিক্স এন্ড ম্যাথমেটিক্স। না, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স, এই ইকোনমিক্স, এগুলো আর কি, মানে এটার কম্বিনেশন। সো আসলে পেপার লিখতে গেলে তো আমি স্ট্যাটিস্টিক্স ছাড়া করতে পারবো না, কিন্তু আমি যদি বলি যে হ্যাঁ আপনি পিওরলি আপনার যে ফুল ফিল্ড সেটা হয়তো বা নাও পাইতে পারেন। ঠিক আছে। আর মানে যদি আমি স্লাইডলি ম্যাথের দিকে শিফটটা রাখতে চাই? ম্যাথমেটিক্যাল মডেলিং আমি আমার প্রত্যেক পেপারের মধ্যে আমি ম্যাথমেটিক্যাল মডেলিং করি, এবং আমার প্রত্যেক পেপারের মধ্যেই আমি ম্যাথমেটিক্যাল ইন্টিগ্রেশন শো করি। যে আমি এটা আমার পেপার অ্যাকসেপ্ট করার পিছনে অন্যতম একটা কারণ। সেটা হচ্ছে যে আপনি দেখবেন কিছু আপনি হাই র্যাঙ্কের জার্নাল গুলাতে ওরা ম্যাথমেটিক্যাল অনেক ফর্মুলেশন করে, এবং ওরা হচ্ছে যে মানে ইমপ্রুভমেন্ট করে, থিওরির ইমপ্রুভমেন্ট। সো সেই জায়গাতে আপনার কাজ আছে, কিছু না কিছু অবশ্যই আছে। তবে আমি একটা জিনিসে ডাউটফুল, সেটা হচ্ছে যে আপনি যদি পিওরলি স্ট্যাটিস্টিক্স এর কাজ করতে চান, তাহলে আমার মনে হয় এখানে ডাইরেক্টলি ওরকম স্ট্যাটের কাজ ডাইরেক্টলি আপনি পাবেন না। ঠিক আছে। তবে স্ট্যাট এন্ড ম্যাথমেটিক্স এর অ্যাপ্লিকেশন তো অবশ্যই থাকবে, মানে কম বেশি। আচ্ছা, নেক্সট কোশ্চেন। মিস্টার তৌহিদ, আপনার আপনি কি আর কিছু জিজ্ঞাসা করবেন? না, ধন্যবাদ, বুঝতে পেরেছি। আচ্ছা, এরপরে আর কেউ আছেন কোশ্চেন করার জন্য? আচ্ছা, এই একটা মেসেজ আসছিল, কিন্তু আমি তো আর গুগল মিট আসলে নর্মালি ইউজ করি না। মেসেজ কোথায় দেখে, নট শিওর, মেসেজটা খেয়াল করি নাই আসলে। আচ্ছা, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন এছাড়া। আদারওয়াইজ জি, আই এম ফেসিং নেটওয়ার্ক প্রবলেম, মাই বিবি অ্যান্ড এমবি আর মার্কেটিং ডিউ। আপনি কোন ব্যাচ মার্কেটিং ডিউ? ব্যাচ নাম্বারটা উল্লেখ করতে পারতেন চাইলে, বিকজ আমিও তো বিজনেস ফ্যাকাল্টি। তো আচ্ছা, রাইট নাও আই এম টিচিং এট প্রাইভেট ইউনিভার্সিটি, হ্যাভ বেসিক রিসার্চ নলেজ ফর মাই ফার্দার স্টাডি, মাই এরিয়া সার্কুলার ম্যানুফ্যাকচারিং, সার্কুলার ইকোনমি। আচ্ছা, আপনার ফিল্ড তো আমার ফিল্ডের সাথেই আসলে ম্যাচ করে। আহ, আচ্ছা, আপনি আহ, আহ, আপনার ডেটা সাপোর্ট নাই। আচ্ছা, আপনার ফিল্ড আমার সাথে সাপোর্ট করে। এখন হচ্ছে যে সেক্ষেত্রে যেটা করতে হবে মানে আহ, সেটা হচ্ছে যে আমরা মানে আপনি চাইলে জয়েন করতে পারেন। আমরা এই ফিল্ডে কাজ করব। ঠিক আছে। আমরা এই ফিল্ডে আমরা কাজ করব। ঠিক আছে, মিস আসিফুন নাহার, উই উইল ডু ওয়ার্ক অন দিস ফিল্ড। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে কি? আমরা আমাদের নেক্সট ক্লাস মানে সানডেতেই রাখবো। ঠিক আছে। আমরা 10টার দিকে রাখবো আর কি। সানডে 10 PM ইজ গুড, আই থিঙ্ক। কারণ আমাদের ক্লাস একটু বেশি সময় লাগা যায় দিন শেষে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো লাগা যেতে পারে, কারণ প্রথম ক্লাস একটু সময় লাগতে পারে। তো আহ আমরা 10টার দিকে রাখবো। আর হচ্ছে যে কারণ আমার আবার হচ্ছে ক্লাস নেওয়া লাগে, তো ক্লাস নিয়ে আমার আস্তে আস্তে মোটামুটি
8:30 9টা বাজে যায়, তো তারপরে বাসায় এসে আমার ক্লাস আপনাদেরকে সুপারভাইজ করতে ওইটা একটু জাস্ট আধা ঘন্টা মাঝখানে না থাকলে হয় না। তো অসুবিধা নাই, আমরা এর পরবর্তীতে আমাদের ক্লাস আওয়ার যেটা আছে এটা মানে আপাতত আমাদের রবিবার 10টার দিকেই থাকুক। কারোর মানে কেউ যদি কোনো মানে এই বিষয়টাতে সমস্যা থাকে আপনারা আমাকে পার্সোনালি টেক্সট দিয়ে বলতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে যে অধিকতর ইয়ে থাকলে আমরা অন্য দিন সিলেক্ট করতে পারি, অসুবিধা নেই পরবর্তীতে। তো ঠিক আছে, আপনাদের যদি আর কোনো কোশ্চেন বা ইয়ে না থাকে আমরা আমাদের আচ্ছা, কে রেজ করলেন হ্যান্ড বলতে পারেন ডাইরেক্টলি। আপনি আমি হচ্ছে আমার কোশ্চেনটা হচ্ছে যে আমাদের যে বেসিক ক্লাসগুলো এগুলোর পরে কি আমরা কি ওই যে আমাদের যে প্রপোজাল রিসার্চ প্রপোজাল এটা জমা দিতে হবে? হ্যাঁ, একটা প্রপোজাল কতটুকু এটা আমি একটু বলে নিই, জাস্ট 1 পেজ বা 2 পেজ, দ্যাটস ইট। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে, আপনি জাস্ট কি নিয়ে কাজ করতে চান, আপনার ডেটা অ্যাভেলেবিলিটি আছে কিনা, আর হচ্ছে যে আপনার মেথোডোলজি কি এক্সপেক্ট করতেছেন, আর এটার মেথোডোলজি না লিখলেও চলবে, ওটা আমি করে দিতে পারবো, সমস্যা নেই। আপনি জাস্ট আপনার ডেটা অ্যাভেলেবিলিটি আছে কিনা, আপনি কি কি ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে চান, দ্যাটস ইট, দ্যাটস সাফিসিয়েন্ট। কিন্তু আপনার মিনিমাম রিসার্চ নলেজটা থাকা দরকার আছে, নয়তো আপনি পেপার করবেন কিভাবে? হয়তো জি, আপনি ডেটা দিলেন, আপনি মডেল রান করতে করলেন, কিন্তু পেপার লিখতে হবে তো দিন শেষে। জি, ঠিক আছে, ঠিক আছে। ওকে। আচ্ছা, মিস নূরজাহান স্বর্ণা, আপনি একটা কোশ্চেন করছেন, সেটা হচ্ছে স্যার কম্পিউটার স্কিল কি কি লাগতে পারে। কম্পিউটার স্কিল বলতে গেলে মনে হয় অনেক কিছুই লাগবে। ঠিক আছে, কারণ হচ্ছে যে দেখেন যাদের কাছে ডেটার অ্যাক্সেস নাই, ম্যাক্সিমামের কাছেই নাই, জাস্ট 2-1 জনের কাছে হয়তো আছে, ডেটাটা এন্ট্রি করতে হবে। ঠিক আছে, ডেটাটা এন্ট্রি করতে হবে। যদি আপনি একটা নোবেল রিসার্চ চান তাহলে আপনার ডেটাকেও হইতে হবে নোবেল। ঠিক আছে, আর আপনি যদি মনে করেন যে না আমার নোবেল ডেটা নাই, শুধুমাত্র মেথোডোলজির জোর দিয়া পেপার বড় জায়গায় ছাপানো যায় না। মানে আপনি এই মডেল সেই মডেল করে কুপায় ফেলছেন। ঠিক আছে, মানে আমি যেটা করছিলাম একবার মানে টোটাল 37টা মডেল রান করছিলাম আমি একটা পেপারে, এবং আমি পরে বুঝছি ওই এলসিবিআর এর ওই জার্নাল শুধুমাত্র আমার মডেলের প্রতি কৃপা করে সে আমার ওই পেপার অ্যাকসেপ্ট করছে। মানে আমার ডেটা ওরকম শক্তিশালী ছিল না, বাংলাদেশ নিয়ে ডেটা, কিন্তু কথা হচ্ছে যে সে মানে মানে খুব কষ্ট পায় মনে হয় অ্যাকসেপ্ট করছিল। কারণ হচ্ছে যে ডেটাটা শুধু বাংলাদেশ নিয়ে, তো মানে এটা তার জন্য অত ভ্যালুয়েশন করতেছে না, কিন্তু মডেল অনেক, মানে মেশিন লার্নিং এর মডেল ছিল মেবি 17টার মতো, 17 হ্যাঁ 27টার মতো, আর আমার হচ্ছে 10টা হচ্ছে ইকোনোমেট্রিক্স এর জেনুইন মডেল। মানে এই কারণে হচ্ছে যে আলটিমেটলি পেপার নিয়ে নিছে আর কি। আচ্ছা, লাস্ট কোশ্চেন, যে স্যার যারা নতুন রিসার্চ এন্ড ডেটা অ্যাভেলেবল নাই তাদের রিসার্চ প্রপোজটা কেমন করবে? আমার মাইক্রোফোনের কাছে চলছে। যাদের হচ্ছে যে মানে ডেটা অ্যাক্সেস নাই বা ইয়ে নাই, অসুবিধা নেই, আপনাদের ডেটা এন্ট্রি করতে হবে। ঠিক আছে, ডেটা এন্ট্রি করতে হবে, আপনাদেরকে আমি সোর্স বলে দিব যে কি কি, বেসড অন আপনাদের প্রপোজাল। আমি আগে দেখবো যে আপনাদের প্রপোজালে আপনারা কনফিডেন্ট কিনা। যদি দেখি যে আপনারা মোটামুটি কনফিডেন্ট আপনাদের নিজেদের প্রপোজালে যে ওইখান থেকে ডেটা এন্ট্রি করতে পারতেছেন বা ইয়ে করতে পারতেছেন, তাহলে অবশ্যই ঠিক আছে আপনাদেরকে আমি ডেটা কালেকশনের মেথোডোলজিটা বুঝাই দিব, শিখাই দিব গ্রুপ ওয়াইজ। ঠিক আছে, তখন আপনারা হচ্ছে যে ওইভাবে ডেটাটা এন্ট্রি করবেন। ডেটা এন্ট্রির ব্যাপারে কোনো প্রকার ইথিক্যাল কম্প্রোমাইজ করবেন না। সব মানে একটা বিষয় কি, ফাইনালি যে মডেলিং করতেছে তার উপরে ছেড়ে দিবেন। ঠিক আছে, যে কোনো সময় মানে ডেটা নিয়ে কোনো কারচুপি করা যাবে না। তো প্রপারলি ডেটা এন্ট্রি করবেন, দেন হচ্ছে যে আমরা আগাইতে পারবো। ডেটা অ্যাক্সেসের ব্যাপারে একটু বুঝাবেন প্লিজ। আচ্ছা, ডেটা ডেটা অ্যাক্সেস মানে ডেটা এন্ট্রি করা। যদি আপনার কাছে ডেটা অ্যাভেলেবল না থাকে তাহলে এন্ট্রি করতে হবে। ডেটা অ্যাভেলেবল কি মানে, আমি ডেটা অ্যাভেলেবিলিটি মানে একটু বুঝাই বলি। বাইরের বিশ্ববিদ্যালয়ে যারা আছেন এখানে তাদের ইউনিভার্সিটির সাথে বিভিন্ন রিপোজিটরির লাইসেন্স করা থাকে। ওই লাইসেন্স করার কারণে তারা ডেটাটা ডাইরেক্টলি ডাউনলোড করতে পারে, যেগুলা আপনি কিনতে হবে আপনার। এখন আপনার তো কেনা সম্ভব না, ধরেন ডেটা কিনতেও কি আসলে কয় টাকা লাগে, হিউজ টাকা লাগে। ঠিক আছে, তো ওই টাকাটা তো আপনাদের কাছে অ্যাভেলেবল না বা আমাদের কাছে অ্যাভেলেবল না। সো বাইরের দেশের যারা পড়াশোনা করতেছে তাদের কাছে ওই ডাটাটা
মানে ফ্রিতে অ্যাভেলেবল থাকে, প্রফেসরদেরকে বললে বা নিজেরাও ঠিক আছে অ্যাক্সেস পায়। তো এই কারণে হচ্ছে যে ওনাদের কাছে ডেটা অ্যাক্সেসিবল। আর যাদের কাছে ডেটা অ্যাক্সেসিবল না, ধরেন আমি আপনি, আমরা যারা বাংলাদেশে আছি বা বাইরের দেশে পড়তে যাইনি এখনো, তো তাদেরকে ডাটাটা এন্ট্রি করতে হবে। ঠিক আছে, কি ডাটা এন্ট্রি করবেন? অবশ্যই নভেল কিছু এন্ট্রি করতে হবে, কনস্ট্রাক্ট রেডি করতে হবে। যেই কনস্ট্রাক্ট গুলা ঠিক আছে আপনি আলটিমেটলি কি মানে আপনার পেপারের মানে ভিত্তি স্ট্রং করবে। এখন আপনি যদি সিম্পলি রিটার্ন অন এসেট, রিটার্ন অন ইকুইটি দিয়ে ঠিক আছে আপনি হচ্ছে যে ক্যাপিটাল স্ট্রাকচারকে রিগ্রেস করান, এইটা পেপার তো অ্যাকসেপ্ট হবে না ভালো জার্নালে। এগুলো একসময় অ্যাকসেপ্ট হইতো, এখন আর হবে না। আচ্ছা, শুড ফার্স্ট ইয়ার স্টুডেন্টস জয়েন দিস প্রোগ্রাম উইদাউট এনি নলেজ? এখন আপনার উপরে ডিপেন্ড করতেছে যে আপনি কতটুকু কন্ট্রিবিউট করতে পারবেন। আপনার কন্ট্রিবিউশনের ক্যাপাবিলিটি কত সেটা আপনি হয়তো বুঝবেন না এখন। বিষয়টা ডিপেন্ড করতেছে আপনি কতটুকু সময় দিতে পারবেন। রিসার্চের ডিসিপ্লিন বা রিসার্চের নলেজটা হচ্ছে কমপ্লিটলি যত একজন মাস্টার ডিগ্রি কমপ্লিট করে আসছে তার নলেজও যেরকম, রিসার্চে আপনারও নলেজ ওরকম হইতে পারে যদি আপনি মানে ডেডিকেটেড থাকেন। ঠিক আছে, তো এগুলা নিয়ে আসলে পরে আমরা ডিসকাস করতে পারবো। তো আপনার কোশ্চেনের আনসার হচ্ছে ইয়েস, ইউ ক্যান জয়েন। ঠিক আছে, কিন্তু আপনাকে ডেডিকেটেড থাকতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, আই হ্যাভ জাস্ট এনরোলড ফর পিএইচডি ইন ইউপিএম মালয়েশিয়া। আই হ্যাভ ইউপিএম লাইব্রেরি অ্যাক্সেস, কুড ইউ প্লিজ ডিরেক্ট মি প্লিজ টু গেট? ইয়েস ম্যাডাম, আপনি অবশ্যই, আপনাকে আমি বলবো যে ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া মেবি আপনার ইউনিভার্সিটির নাম, খুবই ভালো একটা ইউনিভার্সিটি। তো আমরা অবশ্যই হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করব। যাদের কাছে হচ্ছে যে মানে ডেটা অ্যাক্সেস আছে ঠিক আছে তাদেরকে নিয়েও হচ্ছে যে মানে আমরা মানে সেখান থেকেও আমরা ডেটা নিব। ঠিক আছে, ডেটা নিয়ে দেন আমরা মানে চাইলে আমরা মাল্টিপল প্রজেক্ট করতে পারবো সামনে। মিস স্বর্ণা, আপনার আরেকটা কোশ্চেন। স্যার, আমার কোনো ডেটা এন্ট্রি আর কম্পিউটার স্কিল নেই, তাহলে কি করা উচিত? আমি এটা জানি না, তবে আমি শুধু বলবো যে আপনি রিসার্চ তো করতে পারেন না বা জানেন না, কারণ আপনি এই ফিল্ডে নতুন বা রিফ্রেশড, টোটালি ফ্রেশার। তো আপনি চাইলে শেখার জন্য হলেও জয়েন করতে পারেন। আর আপনার কাছে কম্পিউটার স্কিল নাই, বাট কম্পিউটার তো অবশ্যই আছে। সো শিখেন যদি মনে হয় যে মানে ইট ইট ওয়ার্কস। বাট এর চেয়ে বেশি কিছু আর আমি বলতে পারবো না যে আপনার মানে টোটালি আজকে থেকে 6 মাস পরে আপনি আসলেও কিছু ইফেক্টিভ করতে পারবেন কি পারবেন না, নট শিওর। বাট আই থিঙ্ক আপনি ডেডিকেটেড থাকলে অবশ্যই কিছু করতে পারবেন। ঠিক আছে স্যার, সোশ্যাল সায়েন্সের ফিল্ড সোশিওলজি অ্যানথ্রোপোলজি স্টুডেন্ট কি বেনিফিশিয়াল হবে? এখন অ্যানথ্রোপোলজি তো কোনো আমার ফিল্ডের সাথে যায় না একদমই। ঠিক আছে, অ্যানথ্রোপোলজি আমার ফিল্ডের সাথে যায় না। এখন আপনি মানে আমার মনে হয় এইরকম কোনো যদি ল্যাব থাকে তাহলে ওইটাতে জয়েন করেন। আমার মনে হয় এই ল্যাবে আপনি অ্যানথ্রোপোলজি বা মানে সোশিওলজির এই ফিল্ডটা, সোশ্যাল সায়েন্স আসলে অন্য একটা ফিল্ড, বুঝছেন? আমিও তো সোশ্যাল সায়েন্সের, মানে আমি ফাইন্যান্সের কথা বাদ দিই, আমি যখন এনভায়রনমেন্টাল ইকোনমিক্স এ পড়াশোনা করছি তার মানে আমিও সোশ্যাল সায়েন্সের। তো সোশ্যাল সায়েন্সের ফিল্ডের মধ্যে কিন্তু ইকোনমিক্স এর ইউজ অনেক বেশি হয়, কিন্তু ডাইরেক্টলি যদি আপনি অ্যানথ্রোপোলজির কথা বলেন তাহলে আমার মনে হয় শুধু শেখা ছাড়া আর কোনো কাজই মানে আহ শিখতে পারবেন, কিন্তু ওই রিলেটেড পেপার যদি আপনি না করতে পারেন তাহলে তো হবে না। এটা একটা বিষয়। আহ আপনাকে আমি তো অ্যানথ্রোপোলজির পেপার আসলে মনে হয় আমাদের ল্যাব থেকে করা হবে না। ঠিক আছে, সো আমার মনে হয় মানে শুধু শেখার জন্য যদি থাকতে চান থাকতে পারেন, যে রিসার্চ কেমনে করে, দ্যাটস ইট। স্যার, I have an interest in financial risk management or sustainable finance. Can it be related to your work? Answer is yes. Answer is yes. আমরা এগুলো অলরেডি ডিসকাস করছি যে এই ফিল্ডই আসলে মানে এই ফিল্ড আমার একটা ফেভারিট ফিল্ড, সো এই ফিল্ডে অবশ্যই কাজ থাকবে। আই থিঙ্ক আমরা সবগুলা কোশ্চেনই অ্যাড্রেস করছি। যদি তারপরেও কোনো কোশ্চেন থাকে সামনে সপ্তাহে আমরা ইয়ে করবো। আপনারা সবাই জয়েন করে যান, মনে হয় মানে যারা জয়েন করেন, মনে হয় হচ্ছে যে ল্যাবটা ক্লোজ হয়ে যাবে, কারণ আমাদের ল্যাবের ইয়ে ছিল মনে হয় 20 জন, অলরেডি 21 জন জয়েন করে ফেলছে। আই ডোন্ট নো যে আরো মানে যতদিন ওই রিসার্চ বডির থেকে রেজিস্ট্রেশন অফ না করে ততদিন পর্যন্ত হয়তো জয়েন করতে দিবে, কিন্তু আমি ইয়ে রাখছিলাম যে আমি 20 জন ইয়ে করব মানে পড়াবো, 20 জনকে আমি সুপারভাইজ করবো। সো মানে আপনারা যদি মনে করেন যে না ঠিক আছে আপনারা এখনো জয়েন করেন নাই, যারা জয়েন করার মানে একদমই ঠিক আছে তারা করে ফেলতে পারেন।
স্পেশালি মিস্টার দীপু এবং হচ্ছে যে মিস আসিফুন নাহার, আপনাদের তো ডেটা আছে, আপনারা জয়েন করে যান যদি জয়েন না করেন। আমি জয়েন করে ফেলছি ভাইয়া অলরেডি। আমি ফুল টাইম জব করি, এর পাশাপাশি আমি পেপার পাবলিশ করতে চাই, সেক্ষেত্রে আমার ডেইলি কেমন সময় ডেডিকেট করতে হবে। আচ্ছা, আপনি মিস কাজী সুলতানা রাজিয়া, বিষয়টা হচ্ছে যে আপনার ডেইলি যে আপনাকে কাজ করতে হবে এরকম না ব্যাপারটা, হ্যাঁ ঠিক আছে। আপনি ধরেন হচ্ছে যে আমি উইকলি একটা ক্লাস নিব, ওই ক্লাসটা হয়তো বা হচ্ছে যে আপনাদের কিছু কাজ অ্যাসাইন করে দিব, ডেডলাইন বেসিসে কাজ, এটা এরকম না যে ডেইলি কাজ করার বিষয়। ধরেন আপনি যদি একদিন নিয়ে বসেন, কাজ আগায় ফেলেন, পরের দিন আপনি 2 দিন কাজ করলেন না, ইটস ইউর চয়েস, ঠিক আছে। আর মানে সুপারভাইজার হয়েছি এটার মানে এরকম না যে আপনাকে আমি আহ, আহ, মানে একদম বলে বলে করাইতে হবে কাজ। আপনারা জানেন যে আপনারা কিন্তু সেলফ ড্রিভেন, আপনারা সবাই কিন্তু মানে নিজের থেকেই আসছেন কাজগুলা করতে। তো আপনারা যেই টাইমে মানে আপনাদেরকে আমি মোটিভেট করতে পারি সর্বোচ্চ, আপনাকে কিন্তু আমি মানে বলতে পারবো না যে এখনই করেন, এই করেন, সেই করেন, ঠিক আছে। তো কারণ আলটিমেটলি পেপার হবে আপনাদের, ঠিক আছে। আমার আর এত পেপার দরকার নাই, মানে আমি পেপার করব হচ্ছে যে শুধুমাত্র ভালো জার্নালে যদি হয়, ঠিক আছে, তাহলে আমার একটা পেপার অথরশিপ হইলে আমার লাভ আছে, ঠিক আছে। আদারওয়াইজ এত পেপারের আসলে দরকার নাই। পেপার যার নাই তার অন্তত 3টা থেকে 4টা পেপার থাকাটা দরকার। তো এখন কথা হচ্ছে যে আপনি আহ, আপনি যেটা বললেন যে আপনি কথাতে মনে হয়েছে আপনি যথেষ্টই ডেডিকেটেড, তো জয়েন করে যান। আই থিঙ্ক আপনি ফুল টাইম জবের পাশাপাশি এটা করতে পারবেন, ঠিক আছে। উইল ইউ ফোকাস অন মার্কেট ড্রিভেন সার্কুলার ম্যানুফ্যাকচারিং, আপনি যদি এরকম ডেটা দেন তাহলে অবশ্যই করা যাবে, ঠিক আছে। কারণ এরকম ডেটা আমার কাছে অ্যাভেলেবল না। সার্কুলার ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে ইএসজি ডেটা দরকার হয়, ঠিক আছে। আপনি সাস্টেনেবল ফাইন্যান্সের এরিয়াতে কাজ করতে পারেন চাইলে, ঠিক আছে, ওইগুলা সার্কুলার ইকোনমির সাথে অটোমেটিক্যালি কানেক্ট করতে পারবেন আপনি, ঠিক আছে। বা কার্বন মার্কেট, কার্বন ইকোনমি, ঠিক আছে, বা হচ্ছে যে কার্বন ট্রেডিং এর ক্ষেত্রে হচ্ছে যে কার্বন প্রাইস, এগুলো নিয়ে আপনি করতে পারেন, ঠিক আছে। এগুলো নিয়ে আমরা পরবর্তী ডিসকাস করতে পারবো, ঠিক আছে। আই থিঙ্ক ডেটা অ্যাভেলেবল থাকলে আপনি সবকিছু নিয়ে কাজ করতে পারবেন, ইট ডাজেন্ট ম্যাটার। এনি মোর কোশ্চেন্স? আমরা অলরেডি 12টা 10 বেজে গেছে, আই থিঙ্ক আমরা অলরেডি 40 মিনিট বেশি আমরা বকবক করে ফেলছি। যদি আর কারো কোনো কোশ্চেন না থাকে, আই থিঙ্ক আমরা ক্লোজ করতে পারি। আপনারা সবাই চাইলে আনমিউট করে, ঠিক আছে, বাই বলতে পারেন, ঠিক আছে। আই থিঙ্ক আমরা ক্লোজ করতে পারি ইফ ইউ ওয়ান্ট। সো ঠিক আছে, আমরা হচ্ছে যে আমাদের গ্রুপের মধ্যে দিয়ে দিব, লিংক দিয়ে দিব এই গুগল মিটেরই। যদিও জুম লিংকে ক্লাস নেওয়া যাইতো, ঠিক আছে, বাট হচ্ছে যে রিসার্চ বাড়ির থেকে সম্ভবত গুগল মিটেই আসলে ক্লাস নেওয়ার ইনস্ট্রাকশন আছে। সো আমরা এখানে ক্লাস নিব, অ্যান্ড আই থিঙ্ক টাইমলি একটু জয়েন করেন। কেউ আসলে টাইমের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করেন না, আমি এটা পছন্দ করি না যে আপনারা মানে 10:30টার ক্লাস আপনারা জয়েন করবেন 11টায়, এই মানে এটা আমার পছন্দ না। আপনারা জাস্ট টাইমে জয়েন করবেন। হ্যাঁ, আমি 1-2 মিনিট লেট করতে পারি, বাট লেট করার সম্ভাবনা নাই। 10:30 মানে 10:30টাতেই আমরা শুরু করবো, অ্যান্ড আই থিঙ্ক উই ক্যান ক্লোজ বাই 11:30। ঠিক আছে, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে।